রেকর্ড কি শুরু হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, এখানে এখনো লোডিং দেখাচ্ছে। হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন রেকর্ডে আছি। তো ইন্ট্রোডাকশন টু লজিক, যুক্তিবিদ্যা, এটার ইন্ট্রোডাকশনে আমরা কি কি আলোচনা করব, কি কথা বলতে পারি, সেটার একটা ওভারভিউ এখন দেওয়ার চেষ্টা করব। তো যুক্তি কি জিনিস? আমরা সবাই কম বেশি যুক্তি ব্যবহার করি সব সময়। আমরা যখন কাউকে কোনো কিছু বুঝাতে চাই, কনভিন্স করি, তখন আমরা একটা যুক্তি দেই। অথবা আমি কেন একটা কাজ করলাম, সেটা কেন সঠিক, কেন বৈধ, সেটা অন্যের কাছে প্রতিষ্ঠা করার জন্য, এস্টাবলিশ করার জন্য আমরা যুক্তি ব্যবহার করি। তো যুক্তি জিনিসটা কি, এটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু এটার সংজ্ঞা যখন আমরা দিতে যাব, বিশেষ শব্দ ব্যবহার করে, বাক্য ব্যবহার করে, তখন হয়তো একটু আমাদের কাছে মনে হতে পারে যে আমি এটা পারি না বা জানি না। কিন্তু বিষয়টা আমরা বুঝি, মূল ব্যাপারটা কি, এটা আমরা চর্চাও করি সব সময়। যেমন আমরা একটা জিনিস কিনলাম, তখন কেনার সময় আমরা আগে দুই তিনটা দোকানে দাম দেখি, দেখার পর আমরা যেটা ভালো দাম মনে করি আমরা সেটা কিনি। তা আমি কেন এটা কিনলাম? কারণ এটা দাম কম। আবার কারো কারো পারচেসিং এর ক্ষেত্রে যুক্তি আবার ডিফারেন্ট। কেন সে এই জিনিসটা কিনলো? কারণ এটা মার্কেটের সবচেয়ে দামি জিনিস। তাহলে তার উদ্দেশ্য, লক্ষ্য অনুযায়ী তার ওই যুক্তি। আবার আমার উদ্দেশ্য, লক্ষ্য অনুযায়ী আমার যুক্তি। তো যুক্তি বিষয়টা আমরা কম বেশি সবাই ব্যবহার করি। আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য। এক এক ফিল্ডে আমরা যুক্তি এক এক ভাবে ব্যবহার করি অথবা ব্যবহার করি না। আমাদের কনটেক্সট হচ্ছে ধর্মীয় ফিল্ডে, ধর্মের জগতে যুক্তিবিদ্যার ব্যবহার, যুক্তির ব্যবহার কিভাবে হয়, কতটুকু হয়, কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই জন্য আমরা ফর্মালি, আনুষ্ঠানিকভাবে যুক্তিবিদ্যার বেশ কিছু বিষয় শিখব, প্র্যাকটিস করব। এর বিভিন্ন বই আছে, বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে, এগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করব। কিন্তু এগুলোর সাথে আমার ধর্মীয় জগতের সংযোগটা কি? আমি তো সিম্পলি নামাজ রোজা করলেই হচ্ছে, কেন আমাকে যুক্তিবিদ্যা শিখতে হবে আলাদা করে? এই বিষয়টা যেন যে কোনো একজন মানুষ সে বুঝতে পারে, অথবা আপনি যেন বুঝতে পারেন, সেই জন্য একটা ইন্ট্রোডাকশন দরকার। তো ইন্ট্রোডাকশন টু লজিক হলো সেইটারই কাজ, যেটা আপনি এই মুহূর্তে আপনার যে চিন্তা চেতনা ধর্মের ব্যাপারে, জীবনের ব্যাপারে এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের ব্যাপারে, সেইগুলোর সাথে সম্পর্কিত করে আমি যেন এমন কিছু বলতে পারি যাতে যুক্তিবিদ্যার গ্রহণযোগ্যতা আপনার কাছে তৈরি হয়, অথবা যুক্তিবিদ্যার চর্চার প্রয়োজনীয়তা আপনি বুঝতে পারেন, এমন ভাবে আমি কিছু কথা বলতে চাই। সেটাই হলো ইন্ট্রোডাকশন টু লজিক। তো আমরা যদি যুক্তিবিদ্যার আলোচনায় যেতে চাই, তাহলে অ্যাটলিস্ট তিনটা বাহ্যিকভাবে ডিফারেন্ট টপিকে আমরা আলোচনা করব, এবং সেগুলো নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করব। যেমন জ্ঞান, এটা জ্ঞান তত্ত্বের অন্তর অন্তর্ভুক্ত বিষয়, ঠিক আছে, থিওরি অফ নলেজের বিষয়। আপনার মনে হতে পারে এটার সাথে ধর্মের সম্পর্ক কি, এটার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক কি, আবার যুক্তির সাথে বা ধর্মের সম্পর্ক কি, আর আমার জীবনের সাথে সম্পর্ক কি, সেইগুলো যেন আপনি বুঝতে পারেন। এবং এই লেকচারের উদ্দেশ্য হলো পরবর্তীতে যেন আপনি আরেকজনকে বোঝাতে পারেন। তো আপনার একমাত্র উদ্দেশ্য এই না যে আপনি ছাত্র হিসেবে শুধু শিখবেন, আপনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনি একই সাথে যেন শিক্ষক হয়ে উঠতে পারেন, অন্য মানুষকে একই বিষয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হন। যেমন আমরা জ্ঞান বিষয়ে আলোচনা করব, জ্ঞানের সংজ্ঞা কি, জ্ঞানের শ্রেণীবিন্যাস কি কি, জ্ঞানের গুরুত্বের ক্রমানুসারে আমরা সাজাবো। তারপরে জ্ঞান কি বিভক্ত হতে পারে, নাকি জ্ঞান একটা একক বিষয়?
এই সমস্ত কিছু ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার আমরা খুঁজবো। কেন খুঁজবো? তার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক কি, তার সাথে আমাদের ধর্মচর্চার সম্পর্ক কি, সেটা আমরা আজকের ইন্ট্রোডাকশনে বলবো। সেকেন্ড, কমিউনিকেশন, যোগাযোগ। যোগাযোগের কাজ কি? আমরা যে কথা বলি একজন আরেকজনের সাথে, আমরা একটা কিছু লিখি, লেখার মাধ্যমে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক প্রতিষ্ঠা হয়। আমরা কেন যোগাযোগ করি, যোগাযোগের কাজ কি, যোগাযোগের পদ্ধতি কত রকম। যেমন আমরা কথা দিয়ে যোগাযোগ করতে পারি, আমরা চেহারার এক্সপ্রেশন দিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে পারি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে পারি, কথা বুঝাতে পারি, ভাব আদান প্রদান করতে পারি, তাই না? তো যোগাযোগ কত ভাবে হয়, কিভাবে হয়, কেন হয়, উদ্দেশ্য কি, এই বেসিক জিনিস যেগুলো আমরা অজান্তেই করে ফেলি, যেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না, কথা বলা, চেহারায় বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, যেগুলো নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না, সেইগুলো নিয়ে আমরা চিন্তা করব। তারপর ভাষা, ভাষা দিয়ে আমরা যোগাযোগ করি, ভাষার গুরুত্ব কি, ভাষা জিনিসটা কি, ভাষা ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন প্রশ্ন আসতে পারে, এটার সাথে ধর্মের সম্পর্ক কি? আমার এ দ্বারা কি আর আমার, এ দ্বারা কি আমার ঈমান বৃদ্ধি পাবে, এটা দ্বারা কি আমার আল্লাহকে পাওয়া যাবে? এগুলো আমাদের ধর্মীয় কনটেক্সটের প্রশ্ন, যে তার সাথে এটা সম্পর্ক কি, একেবারে ডিফারেন্ট জিনিস মনে হচ্ছে, সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা দেখাবো। দেখানোর পর অবশ্যই আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। থার্ড, ডিসকাশন অন হিউম্যান ফ্যাকাল্টিজ, মানুষের বিভিন্ন মানবিক যোগ্যতার উপর আমরা আলোচনা করব। যেমন লিস্ট অফ কমন ফ্যাকাল্টিজ, মানুষের যে সমস্ত যোগ্যতাকে আমরা কমন হিসেবে দেখি, সবার ভিতর থাকে। যেমন রাগ, সবাই চাইলেই করতে পারে, করে বা করে না, কারোর চর্চা বেশি হয় কম হয়। রাগ মানুষের ভিতরে একটা যোগ্যতা। স্নেহ ভালোবাসা আর একটা যোগ্যতা। তারপর আধ্যাত্মিকতা কি মানুষের কোনো জন্মগত যোগ্যতা হতে পারে? যদি হয়, তাহলে ওটাকে আমরা লিস্টে রাখবো, আপনি রাখবেন যখন আপনি হোমওয়ার্ক গুলো করবেন। তারপরে মানুষের যত রকম গুণ বৈশিষ্ট্য আছে, এগুলোকে আমরা কত ভাগে, কত ভাবে ক্লাসিফিকেশন করতে পারি, শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন খুব সহজ শ্রেণীবিন্যাস হয় ভালো গুণ আর মন্দ গুণ। ভালো গুণ কি কি? দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, উদারতা। খারাপ গুণ কি কি? রাগ, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। এভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আবার অন্য কোনো দৃষ্টিকোণ থেকে আমরা অন্যভাবে ক্লাসিফাই করতে পারি। কত রকম দৃষ্টিকোণ থেকে মানুষের এই বিভিন্ন গুণ বৈশিষ্ট্যকে শ্রেণীবিন্যাস করা যায়, এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন, চিন্তা করবেন এবং লিখবেন। এগুলো আপনাদের অবশ্যই নিজেকে চিন্তা করতে হবে, অন্য কারো কাছ থেকে, বই থেকে কপি পেস্ট করে এনে দিলে হবে না। কেননা আমাদের ইন্ট্রোডাকশন টু লজিক সেশনের কাজই হচ্ছে আমাদের নিজেদের ভিতরে চিন্তা শক্তিকে বৃদ্ধি করা, তাই না? কারণ প্রথম বইটা যে লিখেছিল, সে কার বই পড়ে নলেজ নিয়েছিল? যুক্তিবিদ্যার ক্লাস করতে আসলে ছাত্ররা জিজ্ঞাসা করতে পারে যে আমাদের রিসোর্স দেন, আমাদের বই দেন, আমাদের লেকচার দেন। আগে প্রথম যুক্তিবিদ্যার প্রথম ছাত্র সে কোথা থেকে, বা প্রথম শিক্ষক, সেই শিক্ষকের তার শিক্ষক ছিল না, সে কোথা থেকে যুক্তিবিদ্যার বিষয়গুলো পেল? এগুলো আমাদের চিন্তার বিষয়, এগুলো আমরা লিখবো, এগুলো নিয়ে আমরা কাজ করব। সো হিউম্যান ফ্যাকাল্টিজ, এগুলোর সাথে আমাদের ধর্মেরই বা সম্পর্ক কি, যুক্তিবিদ্যারই বা সম্পর্ক কি? রাগ, ভালোবাসা, এগুলো মানুষের যোগ্যতা, মানুষের বিভিন্ন গুণাবলী আমরা জানি। এর সাথে ধর্মেরই বা সম্পর্ক কি? এটা আমাদের কেন দরকার? এর সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক কি? এগুলো আমরা আলোচনা করব, একটু পরেই আলোচনা করব। তো আমরা এই তিনটা ক্যাটাগরিতে আমরা কাজ করব। জ্ঞান বিষয় আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করব প্রত্যেকে, এবং জ্ঞান সম্পর্কে আমরা বিভিন্ন কিছু লেখালেখি করব। সেকেন্ড, কমিউনিকেশন, যোগাযোগ।
মানুষে মানুষে যোগাযোগ, মানুষ আর স্রষ্টায় যোগাযোগ, মানুষ আর পশু পাখির যোগাযোগ, যে কোনো বিষয় যোগাযোগ। এই বিষয়ে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করব, নিজেরা নিজেরা চিন্তা করব এবং চিন্তাগুলোকে আপডেট করব। থার্ড, বিভিন্ন মানসিক যোগ্যতা, মানুষের বিভিন্ন যোগ্যতা, এইগুলো নিয়ে আমরা কাজ করব, লেখালেখি করব। করার পর এই তিনটা জগতের সাথে, তিনটা বিষয়ের সাথে যে যুক্তিবিদ্যার সম্পর্ক আছে এবং কিভাবে সেটা সম্পর্কিত সেটা নিয়েও আবার আমরা আলাদাভাবে কাজ করব। তাহলে কি হলো, প্রথমে তিনটা সাবজেক্ট আনলাম যেটা দেখে মনে হয় এর সাথে যুক্তিবিদ্যার কোনো সম্পর্ক নেই। তারপর আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক আছে এমনটা দেখায় আরেকটা আর্টিকেল লিখবো, আর একটা আলাদা সেকশন করব যেখানে আমরা প্রত্যেকটা টপিকের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক দেখাবো। যখন আমরা এগুলো দেখতে পাবো তখন কি হবে, সিম্পলি যুক্তিবিদ্যার ক্লাসে ঢোকে একটা ছাত্র ক্লাস করে পাশ করে চলে যায়, তার থেকে আমরা ডিফারেন্ট হব, কেননা ওই ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য ওটা করেছে। যেমন উদাহরণস্বরূপ কম্পিউটার সায়েন্সের ছাত্র যারা, তারাও কিন্তু যুক্তিবিদ্যার চর্চা করে, তাদের সাবজেক্ট আছে, যুক্তিবিদ্যা নাম দিয়ে না, যেই নাম দিয়ে থাকুক না কেন ওইখানে আসলে যুক্তিবিদ্যার চর্চা হয়। কিন্তু ওই চর্চাটুকু তাকে ধর্মীয় জগতে যুক্তিবাদী করে তোলে না। কেন করে তোলে না? কেননা তাকে এমন ভাবে যুক্তি শেখানো হয়েছে, যুক্তিবিদ্যার চর্চা করানো হয়েছে যেটা তার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কহীন, বিচ্ছিন্ন ভাবে শেখানো হয়েছে। আমরা ওই বিচ্ছিন্নতার ব্রিজটাকে, মানে গ্যাপটাকে ব্রিজ করতে চাই, ওটার যে বিচ্ছিন্নতাটা আছে ওটাকে দূর করতে চাই। আমরা এমন ভাবে যুক্তিবিদ্যাটাকে তুলে ধরবো যেন মানুষ তার ব্যক্তি জীবনে জ্ঞানের সাথে পরস্পর কথাবার্তা বলার সময় যুক্তিবিদ্যার চর্চা করতে পারে, যুক্তিবিদ্যার বিষয়টা মাথায় রাখতে পারে। রাগ, ঘৃণা, ভালোবাসা, দয়া মায়া করার সময় যেন সে যুক্তির বিষয়টা কাজ করে তার ভিতরে, কতটুকু ভালোবাসা দেখাবো, কতটুকুর বেশি উদারতা দেখানোটা অন্যায় হবে, এগুলো যেন সে নির্ধারণ করতে পারে। এই জন্য আমরা যুক্তিবিদ্যার আলোচনাটা এইভাবে করব, ঠিক আছে? বিচ্ছিন্ন একটা সাবজেক্টে আমরা করব না। এই হলো ইন্ট্রোডাকশন টু টুডেজ ইন্ট্রোডাকশন, আজকের ইন্ট্রোডাকশনের একটা ইন্ট্রোডাকশন। এবার মূল ইন্ট্রোডাকশনে চলে যাই। প্রথমে নলেজ নিয়ে কথা বলি। জ্ঞান, জ্ঞান কি জিনিস? আমাদের ভিতরে যা আমরা জ্ঞান বলে অনুভব করি সেটাই জ্ঞান। এখন কোনো কিছু আমি শুনলাম, শুনলে ওইটা আমার মাথার ভিতরে একটা কিছু রিয়াকশন, রিয়াকশনে, অর্থাৎ একটা কিছু আমি শুনলাম বা দেখলাম, দেখার পর আমার ভিতরে যদি একটা প্রতিক্রিয়া, আমি কিন্তু এখন চিন্তা করে বলতেছি আপনাদেরকে, এই মুহূর্তে এমন না যে আমি কোনো বই থেকে বলছি। যদি বই থেকে বলতাম আমি জাস্ট গুগল সার্চ করতাম ডেফিনিশন অফ নলেজ, ডেফিনিশন অফ কমিউনিকেশন, এইভাবে হয় ডেফিনিশন ক্লাসিফিকেশন নিয়ে নিয়ে আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু সেটা আমি বলছি না। আমি এই মুহূর্তে চিন্তা করে নিজে থেকে বলছি, তাতে ভুল ত্রুটি থাকতে পারে। সেই ভুল ত্রুটিগুলো আমি নেক্সট ক্লাসে আপডেট করব। আপনারা চিন্তা করবেন যে আমি যে লেকচারটা দিলাম সেটা কেমন, আপনারা আপডেট করবেন। আমরা এইভাবে কাজ করতে চাই, এটা আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তো নলেজ জিনিসটা কি? যখন নলেজ বলতে আমার প্রথমে মনে হলো যে আমরা যখন কথা বলি, একজন একটা কথা বলছে, আমার মাথার ভিতরে একটা ছবি তৈরি হলো ওইটার, তার মানে এটা একটা নলেজ। আমার মাথার ভিতরে নলেজটা ছিল, সে বলার পর ওই মেমোরির থেকে ওটা বের হয়ে আসলো, এটা জ্ঞান। জ্ঞান আর কতভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে? আপনার কাছে জ্ঞানের সংজ্ঞা কি মনে হয়? জ্ঞান জিনিসটা কি সেটা আপনি এখানে লিখবেন। তারপর জ্ঞানের ক্লাসিফিকেশন, জ্ঞানের শ্রেণী বিভাগ, এটাও আপনি করবেন। এখন জ্ঞান কত ভাগে আমরা জ্ঞানকে শ্রেণীবিন্যাস করতে পারি? আমাদের ধর্মীয় কনটেক্সটে আমরা যদি দেখি তখন আমরা কত ভাগে এটাকে ভাগ করব? দৌড় দিয়ে কোনো বই পড়তে যাবেন না, একটু নিজে চিন্তা করুন। যেমন জ্ঞানের সোর্স, জ্ঞানের উৎসের ভিত্তিতে আমরা যদি ভাগ করি,
তাহলে স্রষ্টা হলেন জ্ঞানের একটা উৎস। মানুষ ডাইরেক্টলি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পায়, আবার ইনডাইরেক্টলি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পায়, আবার অন্য মানুষের কাছ থেকে জ্ঞান পায়। এই যে আমরা এত এত বই লিখি, এত বই পড়ি, এই সমস্ত বই কি অন্য মানুষের জ্ঞান? এটা আমার কাছে আসছে। সো সোর্সের ভিত্তিতে জ্ঞানের সোর্স কত রকম হতে পারে সেটা আমরা আগে লিস্ট ডাউন করব। তা আমি দুইটা সোর্স বললাম, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে মানুষ। জ্ঞানের আরো কোনো সোর্স হয় কিনা আমাদের দরকার, যেটা এটা আপনি চিন্তা করবেন, জ্ঞান কত সোর্সে আমার কাছে আসতে পারে। তো আহ, ঠিক আছে, তাহলে জ্ঞানের আহ, এই হচ্ছে সোর্সের ভিত্তিতে একটা শ্রেণীবিন্যাস। আরো অনেক কিছুর ভিত্তিতে জ্ঞানের শ্রেণী বিভাগ হতে পারে। আজকে আমি শুধুমাত্র সোর্সের ভিত্তিতে শ্রেণীবিন্যাসটা এই মুহূর্তে চিন্তা করতে পারছি। আমরা আমাদের ইন্ট্রোডাকশন টু লজিক প্র্যাকটিস করতে করতে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, পরের সপ্তাহ, হঠাৎ আমি দেখব যে না, জ্ঞানকে আর কিছুর ভিত্তিতে শ্রেণী বিভাগ করা দরকার। আমি তখন আজকের এই ডক্সে ফিরে এসে এটাকে আপডেট করব। কিভাবে আপডেট করব? তখন আমি দেখব যে আচ্ছা, জ্ঞানের ধরন, জ্ঞানের নেচার, এটার ভিত্তিতেও জ্ঞানকে ভাগ করা যায়। যেমন অ্যাম্বিগিউইটি, দুর্বোধ্যতা। একটা জ্ঞান, কিছু জ্ঞান বুঝতে খুব সহজ, কিছু জ্ঞান বুঝতে কঠিন। যেমন বিড়াল বা কুকুর, এটা দেখলে এটা একটা ছবি আমার মাথায় স্টোর হয়ে যায়। আজকে একটা দেখলাম, কালকে সেম আরেক ওই প্রাণী আরেক কপি নিয়ে আসলে আমি আবার দেখে চিনতে পারি। তার মানে বিড়াল প্রাণীটার জ্ঞান আমার মাথার ভিতরে আছে। এটা খুব ক্লিয়ার, এক্স্যাক্ট, এটাতে কোনো দুর্বোধ্যতা নাই। এই জ্ঞানটার নেচার এরকমই। যা কিছু আমরা চোখে দেখি, আমরা চোখ দিয়ে যেগুলো দেখি, চোখ দিয়ে দেখার মাধ্যমে যে জ্ঞানগুলো আমাদের ভিতর প্রবেশ করে, বিভিন্ন ছবি, বিভিন্ন ঘটনা, অ্যাক্টিভিটিস, চোখ দিয়ে আমরা যা দেখি, এগুলো ক্লিয়ার। কিন্তু কিছু জ্ঞান আছে যেগুলো এতটা ক্লিয়ার না। যেমন একটা মানুষ একটা কথা বলল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যাও, অমুক জায়গায় পৌঁছানোর আগে তোমরা আসরের নামাজ পড়বে না। তাহলে কি? এটা একটা তথ্য, এটাও জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। এখন সাহাবীরা যারা যাচ্ছিলেন, যেতে যেতে আসরের ওয়াক্ত হয়ে গেল, কিন্তু তখনও পৌঁছাতে পারেন নাই। তখন দুই ভাগ হয়ে গেলেন তারা। এক ভাগ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুক জায়গায় পৌঁছানোর আগে আসরের নামাজ পড়বে না। তো তাহলে আমরা তো ওই জায়গায় এখনো পৌঁছাই নাই, তাহলে আমরা এখন আসরের নামাজ পড়বো না, আমরা চলতে থাকবো। আরেক ভাগ বলল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইছেন যে তোমরা এমন ভাবে যাও, তার মানে যেন গিয়ে তোমরা আসর নামাজটা ধরতে পারো ওইখানে গিয়ে। কিন্তু এটা বোঝেন নাই যে তোমাদের পথের মধ্যে আসর নামাজের ওয়াক্ত হয়ে গেলে তোমরা নামাজ পড়বে না। তখন দুই ভাগ হয়ে গেল। তাহলে দেখেন, একটা বাঘ বা একটা বিড়াল দেখলে এরকম দুই ভাগ হয়ে যায় না। সবাই বলে হ্যাঁ এটা বাঘ, এটা বিড়াল। কিন্তু এই যে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বুঝতে গিয়ে দুই রকম হয়ে গেল। আরো কিছু জ্ঞান থাকতে পারে যেগুলো বোঝাটা এতটা সহজ না, যেগুলোতে দুর্বোধ্যতা সৃষ্টি হতে পারে, যেগুলো নেচার, যেসব জ্ঞানের ধরনই হচ্ছে এক্স্যাক্ট না, দুর্বোধ্য, একটু জটিল, নানান রকম ইন্টারপ্রিটেশন আসতে পারে, নানান রকম এক্সপ্লেনেশন আসতে পারে। তাহলে নেচার বা ধরনের ভিত্তিতেও জ্ঞানকে ভাগ করা যায়। আর কত ভিত্তিতে জ্ঞানকে ভাগ করা যায় আমরা আস্তে আস্তে আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে, ইসলামিক প্রেক্ষাপটে আমরা যখন যুক্তিবিদ্যার চর্চা করতে থাকবো, আর এই ইন্ট্রোডাকশন গুলো আমরা আস্তে আস্তে আপডেট করতে থাকবো, তখন বারবার ফিরে ফিরে এসে আপনি নিজেই
আপনার আগের সংজ্ঞাকে আপডেট করবেন জ্ঞানের, এবং আগে আপনি জ্ঞানকে যে দৃষ্টিকোণ থেকে দেখতেন, মেবি আপনার কাছে জ্ঞান আগে দুই রকম ছিল শ্রেণীবিন্যাস, পরবর্তীতে এটা শ্রেণীবিন্যাস 3 রকম হয়ে যাবে। নেচার, জ্ঞানের নেচার হয়তো আপনার কাছে আগে 2 রকম ছিল, যে হয় এক্সাক্ট না হলে অ্যাম্বিগিউয়াস, হয় হুবহু সুস্পষ্ট জ্ঞান না হলে দুর্বোধ্য জ্ঞান। তখন পরবর্তীতে আপনি হয়তো আরেক রকম একটা ভাগ আপনি নিজেই আপডেট করবেন। এভাবে কি হলো, জ্ঞান বিষয় আপনার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি উন্নত হলো। তারপর দেখেন র্যাঙ্কিং অফ নলেজ, গুরুত্বের ক্রমানুসারে জ্ঞানকে সাজানো। এখন আমরা যেহেতু ধর্মীয় প্রেক্ষাপটে এটাকে দেখছি, তাহলে আমরা জ্ঞানের র্যাঙ্কিংটা করব কিভাবে? জ্ঞানের র্যাঙ্কিং না করার অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যেন আমাদের না হয় এই জন্য আমরা র্যাঙ্কিং করব। যেমন খোদাকে পাওয়া, স্রষ্টা প্রাপ্তি, আল্লাহকে পাওয়া, এইটা যদি আমাদের একটা উদ্দেশ্য হয়, ওই উদ্দেশ্যের ভিত্তিতে কোন জ্ঞানের র্যাঙ্কিং এ কোন জ্ঞানটা উপরে। ধরেন সঙ্গীত, সঙ্গীত শাস্ত্র আছে, সঙ্গীত শাস্ত্র কি আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি 10টা সাবজেক্টের লিস্ট করি, তার মধ্যে কি এটা পড়বে? যদি পড়েও, তাহলে কি এটা 1 নম্বরে যেতে পারে? যেতে পারে না। কিন্তু আমরা যদি খ্যাতির ভিত্তিতে, খ্যাতি অর্জনের ভিত্তিতে জ্ঞানের শ্রেণীবিন্যাস করি, তখন মেবি সঙ্গীত শাস্ত্রটা উপরের দিকে যাবে। কারণ আপনি যদি সঙ্গীত শাস্ত্র আহ, অধ্যয়ন করেন, শেখেন, তখন ভালো মিউজিশিয়ান হলে, ভালো পারফর্মার হলে আপনি খ্যাতি অর্জন করতে পারবেন, অনেক খ্যাতি অর্জন করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে গুরুত্ব অনুযায়ী জ্ঞানের একটা শ্রেণীবিন্যাস দরকার। তখন আপনি চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের যে স্কুলে ইসলাম শিক্ষাকে আর 10টা সাবজেক্টের মতো একটা সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে, কেন দেখানো হয়েছে? কেন আমাদেরকে স্কুলে বলা হয়নি যে ইসলাম শিক্ষাটা অন্যান্য সব সাবজেক্টের মধ্যে র্যাঙ্কিং এ প্রথম? এবং কেন আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে স্কুলে ইসলাম শিক্ষার জন্য কখনো প্রাইভেটে পাঠাতো না? কেন আমাদেরকে ইংরেজি এবং ম্যাথের জন্য প্রাইভেটে পাঠাতো? কেন ওই 2টা সাবজেক্টে আমাদের রেজাল্ট ভালোর ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিত? এই গুরুত্বটা কোন বিষয়ের ভিত্তিতে, কোন উদ্দেশ্য হাসিল করার ভিত্তিতে দেওয়া হতো? এখনো বাংলাদেশের সব জায়গাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ম্যাথ আর ইংলিশ, ম্যাথ আর ইংলিশ বলে, আর সব সাবজেক্ট বাদ যাক, সমাজ বিজ্ঞান দরকার নাই, ওটা কোনো মতে পাশ করলে হয়, ম্যাথ আর ইংলিশে যেন ভালো করে। কেন? বেসড অন হোয়াট? জ্ঞানের এই র্যাঙ্কিংটা অন্যগুলোকে লো র্যাঙ্কিং, এই ম্যাথ আর ইংলিশকে হাই র্যাঙ্কিং কেন করা হচ্ছে? কোন বিষয়ের উদ্দেশ্যে? ভালো টাকা পয়সা উপার্জন? তাহলে আমি বলছি না যে খারাপ, বাট আমি বলছি যে তাহলে এই যে র্যাঙ্কিংটা করা হয়েছে, এই র্যাঙ্কিংটা করা হয়েছে দুনিয়া অ্যাচিভ করার জন্য, অথবা বলা যেতে পারে পশ্চিমাদের স্লেভ বানানোর জন্য আমাদেরকে, সেটাও বলা যেতে পারে। কারণ ইংরেজি কেন, কেন কেন ম্যাথ এবং চাইনিজ না? কেন ম্যাথ এবং অ্যারাবিক না? কেন? এই যে ব্যাপারটা, তাহলে র্যাঙ্কিং অফ নলেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিভিন্ন শাস্ত্র, শাস্ত্র নিয়ে কথা বলি, যুক্তিবিদ্যা বিষয়টাকে কেউ কোনো গুরুত্বই দেয় না। আজকে আপনি ফেসবুকে বা ইউটিউবে একটা কোর্স ছাড়েন ইংরেজি শেখার সহজ উপায়, IELTS এ 7 পাবেন, আপনি দেখেন এটা কি পরিমাণ গুরুত্ব দেয় বাংলাদেশের মানুষ। আর আপনি যদি আজকে একটা কোর্স ছাড়েন যে যুক্তিবিদ্যা শেখানো হবে, জ্ঞান তত্ত্ব শেখানো হবে, মানুষের কমিউনিকেশন শেখানো হবে, হিউম্যান ফ্যাকাল্টিজ এর উপর জ্ঞান অর্জন করানো হবে, ফিলোসফি শেখানো হবে, কয়জন মানুষ গুরুত্ব দেয়? গুরুত্ব আসে উদ্দেশ্যের উপর ভিত্তি করে। সো যখন উদ্দেশ্য হয় দুনিয়া, তখন জ্ঞানের র্যাঙ্কিং এ ম্যাথ এবং ইংলিশ উপরের দিকে, কম্পিউটার সায়েন্স উপরের দিকে। যখন গুরুত্ব হবে আল্লাহকে পাওয়া, তখন তো ফিলোসফি, যুক্তিবিদ্যা, ভাষাতত্ত্ব, তাই না, অ্যারাবিক, এইগুলো তখন র্যাঙ্কিং এ উপরের দিকে আসবে। সো
লার্নিং জিনিসটাকে আমরা এই দৃষ্টিকোণ থেকেই দেখি না, না আমরা নিজেরা দেখি না, আমাদের আশেপাশের মানুষরা দেখে। আমাদের এটা করতে পারতে হবে, নিজেদেরকেও এই দৃষ্টিকোণ অ্যাচিভ করতে হবে। আদারওয়াইজ আমরা যুক্তিবিদ্যার ক্লাস শুরু করব 2 দিন পর, মনে হবে হুদাই এটা শিখতেছি, কি দরকার, নামাজ রোজা তো পড়তে এসে বেহেশতে যাওয়ার জন্য, আর ম্যাথ ইংলিশ এগুলো করে সময় দেই। এইসব যুক্তিবিদ্যার ক্লাস প্র্যাকটিস করে এত সময় দেওয়ার দরকার নেই, আমার চাকরি বাকরি করে ভালো টাকা পয়সা তো কামাই করতে হবে। তো এইটা হচ্ছে কনটেক্সট থেকে বের করে আনা, একটা মানুষকে প্রেক্ষাপট থেকে বের করে আনা। আমাদের যেটা ঘটে গেছে দুর্ভাগ্যজনকভাবে, যে কারণে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে অলওয়েজ বলেছে ম্যাথ আর ইংলিশে জোর দাও। কোন উদ্দেশ্যে জোর দাও? দুনিয়া প্রাপ্তির জন্য। আর একই সাথে কেন এইভাবে বলে নাই যে দেখো, দুনিয়ার বিষয়ের জন্য তোমাকে ম্যাথ আর ইংলিশে গুরুত্ব দিতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ফিলোসফি, লজিক এবং ল্যাঙ্গুয়েজ এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। কখনো বলা হয়নি, এখনো বলা হয় না। যে কারণে আপনি যদি ভাষার উপর জোর দেন, ভাষাগত বিষয়ে আপনি যদি একটু ফোকাসড হন, তখন তখন কি হয়, বলে ভাই এইসব ভাষা নিয়ে এত পেঁচা পেয়ে লাভ আছে, হ্যাঁ বানান একটু ভুল হয়েছে, সমস্যা কি? সমস্যা নেই, কারণ তার কাছে নলেজের র্যাঙ্কিং কনসাস মাইন্ডে নাই, সাবকনসাস মাইন্ডে আছে। সাবকনসাস মাইন্ডে সে যত রকম বিষয়ে কাগজ পড়ে, বই পড়ে অর্জন করতে চায়, সেগুলো মূলত দুনিয়া প্রাপ্তির জন্য। এবং সে অনুযায়ী তার কাছে বিভিন্ন সাবজেক্টের র্যাঙ্কিং আছে। যখন একটা ছেলে ভার্সিটিতে ভর্তি হতে যায়, তাদের গার্ডিয়ানরা জিজ্ঞাসা করে অন্যদেরকে যে আচ্ছা, ওকে কি কম্পিউটার সায়েন্সে পড়াবো নাকি ডাক্তারি পড়াবো না কোনটা পড়াবো। কিন্তু জ্ঞানের বিষয়ে আমাদেরকে ওই র্যাঙ্কিংটা কোথাও কখনো দেখানো হয় না যে তোমার সমাজবিজ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ, সমাজে মুসলিম হিসেবে জীবন যাপনের জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য তোমার সমাজবিজ্ঞান একটা হাই র্যাঙ্কিং সাবজেক্ট। অতএব আমাদের সোসাইটিতে বুদ্ধিমান ছেলে পেলে যারা, যাদেরকে বুদ্ধিমান ছাত্র যারা, ওদেরকে সায়েন্সে দেয় স্কুলে, তাই না? আর যারা কম বুদ্ধিমান ওদেরকে দেয় সমাজবিজ্ঞান পড়ানোর জন্য। যদি আমাদের সোসাইটিতে ধর্মকে প্রায়োরিটি দেওয়া হয় বা হতো, তখন বলা হতো যে যেহেতু আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, শান্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই, অতএব ক্লাস 8-এ শেষে আমরা দেখবো সবচেয়ে বুদ্ধিমান ছাত্র কারা, ওদেরকে আমরা সমাজবিজ্ঞান শিখাবো, ওদেরকে আমরা রাষ্ট্রবিজ্ঞান শিখাবো, ওদেরকে আমরা যুক্তিবিদ্যা, ফিলোসফি এগুলো শিখাবো, কেননা এগুলো দ্বারা ওরা সমাজটাকে পরিচালিত করবে। তখন আমরা আল্লাহকে পাবো, ইসলামী সমাজ পাবো। তো আমাদের গুরুত্বের ক্রমানুসারে জ্ঞানকে সাজানো খুব দরকার। এবং এই গুরুত্বের ক্রমানুসারে আমরা দেখব, আপনারা দেখবেন, আপনারা নিজেরা চিন্তা করে বের করবেন, শুধু আমার কাছ থেকে শুনবেন না, চিন্তা করে আপনারা বের করবেন যে যুক্তিবিদ্যার র্যাঙ্কিং কোথায় আল্লাহ প্রাপ্তির জন্য। কারণ দুনিয়া প্রাপ্তির জন্য আপনি ঠিকই যুক্তিবিদ্যার চর্চা করেন, আপনি ম্যাথমেটিক্স করেন, ইটস পিওর লজিক, ঠিক আছে? তাহলে র্যাঙ্কিং অফ নলেজ কিভাবে আমাদের প্রেক্ষাপটের সাথে গুরুত্বপূর্ণ, আশা করি এখন বুঝতে পারছেন। আমাদেরকে নলেজের র্যাঙ্কিং বিষয়টা থেকেই আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে সমাজে, আমরা ওটা ফিরিয়ে আনবো, আমরা অন্যদেরকে এটা জানাবো। তারপরে অ্যাপ্রোচ টুয়ার্ডস নলেজ, জ্ঞানের ব্যাপারে দৃষ্টিভঙ্গি। জ্ঞান বিভক্ত হতে পারে কিনা, জ্ঞান ঐক্যবদ্ধ হতে পারে কিনা, ঠিক আছে? জ্ঞান একক না জ্ঞান বিভক্ত, জ্ঞান জিনিসটা কি, এটা নিয়ে আপনারা আপনাদের চিন্তাগুলোকে প্রেজেন্ট করবেন। তো ডিভাইডেড অ্যাপ্রোচ আর ইউনিফাইড অ্যাপ্রোচ, এটা মনে হয় একটু বলা দরকার। কারণ আমরা যেমন জ্ঞানকে আসলে বিভক্ত করে দেখি, যে ম্যাথ একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট। এইটা কেন হয়? যখন আপনি স্পেসিফিক বিচ্ছিন্ন বিষয় অর্জন করতে চান, আপনি একটা ভালো চাকরি পেতে চান, বা আপনি বিদেশ যেতে চান, পশ্চিমা বিশ্বে যেতে চান, আপনার দরকার ম্যাথ আর ইংলিশ। কিন্তু আপনার যখন উদ্দেশ্য হবে র্যাঙ্কিং এ, আপনি যখন র্যাঙ্কিং করবেন ক্ষুধা প্রাপ্তির উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আপনি যখন জ্ঞানের র্যাঙ্কিং করবেন এবং সেই র্যাঙ্কিং এ আপনি 4-5টা সাবজেক্টের নাম প্রথমে আনবেন, দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা, আরবি ভাষা, ভাষা বিজ্ঞান, জ্ঞান তত্ত্ব, এগুলো এগুলো যখন উপরে আনবেন, আপনি আনার পর আপনি দেখবেন একটু পরে যে আসলে এই সাবজেক্টগুলোকে বিভক্ত করে দেখা যায় না, এই সাবজেক্টগুলো একটার সাথে আরেকটা জড়িত। সরি, আপনি সমাজবিজ্ঞান চর্চা করবেন, যুক্তিবিদ্যা ছাড়া আপনি সমাজবিজ্ঞান চর্চা করতে পারবেন না।
মেবি আপনি একজন সমাজবিজ্ঞানী, আপনি সমাজের জন্য একটা স্ট্রাকচার দিতে চান, লেআউট দিতে চান যে সমাজ কেমন হওয়া উচিত। ফর এক্সাম্পল, আমাদের ফ্যামিলিতে অভিভাবক থাকে, গার্ডিয়ান থাকে, সমাজের অভিভাবক থাকা দরকার কিনা, বেলায়েতের যে কনসেপ্ট, তো গ্রেটার সোসাইটিতে অভিভাবকের দরকার আছে কি? এই কনসেপ্টটা আপনি যখন আনবেন তখন সেখানে আপনি যুক্তি ছাড়া আপনি কিভাবে সেটা আনবেন? তখন আপনার মান্তিক বিষয়টা ওর সাথে জড়িত হয়ে যাবে। এবং আপনি যখন সমাজে একটা ওরকম স্ট্রাকচার দিতে চাইবেন যে আমাদের সোসাইটি এমন হওয়া উচিত যেখানে স্পিরিচুয়ালিটি প্রমোট হবে, অথবা এমন পরিবেশ আমরা তৈরি করব যে পরিবেশে মানুষের ভিতরে আধ্যাত্মিকতা ফ্লারিশ করবে, আমরা তাকে ওই পরিবেশটা দেব, তখন আপনার সেখানে ইরফান আসবে, আধ্যাত্মিক বিষয়, রহস্য জ্ঞান, এই বিষয়গুলো এটার সাথে জড়িত হয়ে যাবে। তো এইভাবে আপনি দেখবেন যে আসলে একটা দৃষ্টিকোণ থেকে দেখলে সমস্ত আলাদা আলাদা শাস্ত্র একত্র হয়ে যায়, আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে শাস্ত্রগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়। আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দেখে অভ্যস্ত, সেইখান থেকে ডিভাইডেড অ্যাপ্রোচ যেটা, যে আহ, সে স্বাভাবিক, আপনারা যখন যুক্তিবিদ্যা ক্লাস করতে আসছেন আপনার বলছে আমি যুক্তিবিদ্যা ক্লাস করবো, সে আমাকে অন্য বিষয়ে লেকচার দিচ্ছে কেন, সে অন্য বিষয়ে কথা বলছে কেন? কারণ আমরা যুক্তি বিষয়টাকে বিচ্ছিন্ন করে দেখছি। যুক্তি বিষয়টা যে বিচ্ছিন্ন না, যুক্তি বিষয়টা যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো ভিতর পর্যন্ত সব জায়গাতে যে যুক্তি বিষয়টা আছে সেইটা আমাদের দেখতে পারতে হবে। সো আমরা প্রথমে বিচ্ছিন্নভাবে যুক্তিবিদ্যার চর্চাও করব সপ্তাহে একদিন, আর একদিন এই যে আজকের দিনে আমরা এসে ইন্ট্রোডাকশনে এসে আমরা দেখাবো এবং দেখার চেষ্টা করব যে যুক্তিবিদ্যা অন্য সব বিদ্যার সাথে জড়িত, একইভাবে ফিলোসফিও অন্যান্য বিদ্যার সাথে জড়িত। জড়িত হলে কেমন হয়, বিচ্ছিন্ন করলে কেমন হয়। যখন আমরা জ্ঞানকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেখব এবং দেখাবো, এবং জ্ঞান যে এক মানে ইউনিফাইড হতে পারে এটা আমরা যদি কাউকে না দেখাই, তখন কি হবে? তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিছু মানুষ যুক্তিবিদ্যার চর্চা করে করে তারা শুধু যুক্তিবাদী হবে, প্রেমবাদী হবে না। কিছু মানুষ শুধু প্রেম শাস্ত্রের চর্চা করে আমরা শুধু উদার হব, মানবিক হব, মানুষকে ভালোবাসা বিলিয়ে যাব, মহৎ হব, আমরা কাউকে জাজ করব না কখনো, আমরা শুধু ভালোবাসা বিলিয়ে যাব, এই ধরনের আধ্যাত্মিকতার কিছু ধারা সৃষ্টি হবে। এবং দুই ধারা দুই রকম, এরা বলবে ওরা খালি ঝগড়া তর্ক মারামারি করে, হুজুররা এই করে, আর ওরা বলবে সুফিরা দিন দুনিয়া বাদ দিয়ে শুধু প্রেম প্রেম করে বেড়ায়, শুধু প্রেম দিয়ে দুনিয়া চলে। তো ওই যে একটা ইয়ের কথা আছে, সম্ভবত আয়াতুল্লাহ বেহেশতে একটা কথা আছে যে আমাদের কল্পগুলো যখন আকলমান হবে, অর্থাৎ আমাদের হৃদয়গুলো যখন যুক্তিবাদী হবে, আর আমাদের যুক্তিগুলো যখন প্রেমময় হবে, এরকম একটা কথা আছে। অর্থাৎ আমাদের এমন কোন যুক্তি আমরা চাই না যে যুক্তির মধ্যে প্রেম নাই, আর এমন কোন প্রেম আমরা চাই না যে প্রেমের সাথে যুক্তি নেই। সো লাভ ইজ ব্লাইন্ড, নো, লাভ অলসো হ্যাজ আ লজিক, ইটস ওন লজিক। এই জিনিসগুলো আমাদের দেখতে পারতে হবে এবং দেখাতে পারতে হবে, আদারওয়াইজ ধর্মের জগতের ভিতরেও এক একটা শাস্ত্রকে বিচ্ছিন্ন করে দেখার ফলে, এক একটা বিষয়কে বিচ্ছিন্ন করে দেখার ফলে এরকম নানান সেক্ট তৈরি হওয়া পসিবল এবং হয়েছে। এটা আমাদের সাথে প্রাসঙ্গিক। কেন আমরা মান্তিক চর্চা করতে চাই? আমাদের ধর্মটাকে আরো ভালো করে বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তখন আমাদের সাথে সমাজ জড়িত, পরিবার জড়িত। তখন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার সন্তানকে আমি কিভাবে শিখাবো, কোন স্কুলে দেব, যে স্কুলে তাকে ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষাকে জাস্ট অ্যানাদার সাবজেক্ট হিসেবে দেখানো হয়, নাকি আমি তাকে বলবো দেখো স্কুল তোমাকে এটা শিখাচ্ছে কারণ স্কুলে আমি তোমাকে পাঠিয়েছি, স্কুল তোমাকে সাবজেক্টে যে র্যাঙ্কিং শিখায় সেটা হচ্ছে দুনিয়া প্রাপ্তির জন্য, আর আমি তোমাকে মাদ্রাসায় পাঠাচ্ছি, অথবা না পাঠায় আমি তোমাকে নিজে শিক্ষা দিচ্ছি যে আল্লাহ প্রাপ্তির জন্য তোমার যে সাবজেক্টগুলো দরকার সেটা র্যাঙ্কিং এর শুরুতে আছে, কোরআন বোঝার জন্য যেগুলো দরকার, মান্তিক, বালাগাত, তারপরে এরকম এরকম ফালসাফা লাগবে, এইগুলো আমরা তাকে শিখাবো। কারণ এটা আমার সামগ্রিক আল্লাহ প্রাপ্তির অংশ। নাকি আমি একাই শুধু জিকির করে আল্লাহকে পেয়ে যাবো, আমার সন্তান এবং স্ত্রীকে আল্লাহ প্রাপ্তির পথ দেখাবো না? তো এই যে বিগার কনটেক্সট, এই কনটেক্সটটা নিয়ে আমরা শনিবার প্র্যাকটিস করব। শনিবারে আমরা 40-50 হাজার ফিট উপর থেকে পৃথিবীটাকে দেখবো। মঙ্গলবারের ক্লাসে আমরা কি করব? আমরা ইঁদুরের মতো একেবারে মাটির নিচ দিয়ে দিয়ে যাবো, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস, এভরিথিং পিঁপড়ার মতো করে আমরা তাকানোর চেষ্টা করব।
এইভাবে আমরা ম্যাক্রো ভিউ এবং মাইক্রো ভিউ দুইটাই অ্যাচিভ করব, দুইটারই দরকার আছে। সো নলেজের উপরে আমরা এই কাজগুলো প্রত্যেক শনিবার করব। আপনারা লিখবেন, সেটার উপর আমি কমেন্ট করব, অন্যরা লিখবে, পরস্পর কমেন্ট হবে, আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করব। এবার আসেন কমিউনিকেশন। কমিউনিকেশনের কাজ কি? আমার ভিতরে যা আছে তা আপনার ভিতর পৌঁছে দাও। আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, মেবি আমি একদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়লাম, পড়ে আমার কাছে খুব ভালো অনুভূতি সৃষ্টি হলো। এই অনুভূতিটা আমার কাছে যেইভাবে আমার ভিতরে অনুভূতি জাগলো, আমি চাই আপনার ভিতরে অনুরূপ অনুভূতি জেগে উঠুক। কিভাবে জাগাবো? এখানে তো তার লাগায় ট্রান্সফার করা যাচ্ছে না এখনো। যেহেতু এখন এটা যাচ্ছে না, তখন আমরা কথা দিয়ে বুঝাতে পারি, তাই না? কথা দিয়ে আমি বুঝাতে গিয়ে আমি তো অত ভালো ভাষা পারি না, আমি তো মনের ভাব ভালো মতো প্রকাশ করতে পারি না, আমার তো বাংলা ভাষার শব্দ ভান্ডার কম। আমি তখন অনুভব করলাম এক, মুখে বললাম আরেক। বলার পর আপনার ভাষাগত যোগ্যতা বা আরেক রকম। আমি যেটাকে বলি জঘন্য, আপনি সেটাকে ভালো কিছু মনে করেন। ফর এক্সাম্পল, বাস্তব ঘটনা, আমি এটা এক্সাম্পল অনেকবার দিছি। সো আমি বললাম এক, আপনি বুঝলেন আরেক। ঠিক আছে? তারপর আপনি ওটা শুনলেন, প্রথমে আমি অনুভব করলাম এক, আমি বললাম আরেকটা। আপনি শুনলেন ডিফারেন্ট কিছু, মেবি আমার উচ্চারণে ভুল আছে, আপনি অন্য কিছু শুনতে পাইছেন। আপনি বুঝলেন আরেকটা কিছু, ফাইনালি আপনি অনুভব করলেন আরেকটা কিছু, লাস্টে দেখা গেল আমি অনুভব করছি উত্তর দিক, আপনি অনুভব করছেন দক্ষিণ দিক, পুরা উল্টা হয়ে গেল। ধর্মীয় জগতে কমিউনিকেশনের মানে সাকসেসফুল কমিউনিকেশন করতে না পারার কারণে কত প্রবলেম হয়। যখন আর্গুমেন্ট হয়, বিতর্ক হয়, অথবা কেউ কারো দিকে পারসুয়েট করতে চায়, নিজের দিকে টেনে আনতে চায় যে ভাই আমি ধর্মের বিষয়ে এই চিন্তা পোষণ করি, আমি এটাকে সঠিক পাইছি, ভালো পাইছি, আপনিও এটা যেন করেন, এটা আমি চাই। কিন্তু সেটা বুঝাতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। কেন? অথচ আমি যখন অনুভব করছি, আমি তো এটাকে কোনো শয়তানি জিনিস হিসেবে অনুভব করছি না। আরেকজনের কাছে দেওয়ার পর যখন কমিউনিকেট করলাম, কেন ঝামেলাগুলো কোথায় হলো? আমাদের কথায় অনেক ঝামেলা আছে, আমাদের কমিউনিকেশন অনেক ঝামেলা হয়। আমরা যখন কমিউনিকেশনকে মাস্টারিং করতে পারবো, আমরা যখন যোগাযোগ, মানুষের সাথে মানুষের কমিউনিকেশনকে মাস্টারিং করতে পারবো, এটা যখন মাস্টার হতে পারবো আমরা, তখন আমরা দেখবো যে এই ধরনের ঝামেলা অনেক কমে আসবে। আমি নিজে যেমন অন্যকে বুঝাতে পারবো, আবার অন্যের কথা আমি বুঝে নিতে পারবো। এই যে একটু আগে যে সেট আপটা দেখলাম, আমি ফিল করছি একটা, আমি মুখে বলছি আর একটা, আপনি কানে শুনছেন আর একটা, আপনি মাথায় বুঝছেন আর একটা, আপনি হৃদয়ে ফিল করছেন আর একটা। এই যে 4-5টা স্টেপ, প্রত্যেকটা স্টেপকে আমরা পারফেক্ট করার চেষ্টা করবো। পারফেক্ট করলে আমার হৃদয়ে যা অনুভূতি সৃষ্টি হয়েছে, আমি আমার পাঠকের বা আমার শ্রোতার কাছে, শ্রোতার হৃদয়ে অনুরূপ অনুভূতি, হুবহু অনুভূতি যেন জাগিয়ে দিতে পারি। এটা আমার উদ্দেশ্য, আমি সেটা চাই। সো রোল অফ কমিউনিকেশন, যোগাযোগের কাজ কি? ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। মাধ্যমের ভিত্তিতে, কিসের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে সেটার ভিত্তিতে ভাগ করতে পারেন। যেমন সাউন্ডের ভিত্তিতে, আপনি আমি যখন কথা বলছি, সাউন্ডের ভিত্তিতে কমিউনিকেশন হচ্ছে। হিউম্যান টাচ, এটার মাধ্যমে কমিউনিকেশন হয়। তো আপনি আহ, কারো হাতে হ্যান্ডশেক করলেন কারোর সাথে, এই হ্যান্ডশেক দিয়ে আপনি ডমিনেন্স এস্টাবলিশ করতে পারেন। ইন্টারেস্টিং বিষয় এটা, আমি এটা নিয়ে একটা বই পড়ছিলাম ছোটবেলায়, বিভিন্ন আগ্রহের বিষয় যখন পেতাম বই পড়তাম। ওইটা ছিল এফবিআই এজেন্ট, সাবেক এফবিআই এজেন্ট, তার লেখা একটা বই, কিছু কিছু তো পড়ছিলাম। ওইটা হচ্ছে কি যেন, হোয়াট এভরিবডি ইজ সেইং, প্রত্যেকটা বডি আসলে কি বলছে। সো বডি ল্যাঙ্গুয়েজের উপর বই। সেখানে ওখানে বলতেছে যে মানুষ হাজার রকম বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সে যেহেতু গোয়েন্দা ছিল, তো গোয়েন্দার কাজ হলো যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারা যে কোন লোকটা কথা লুকাচ্ছে, কোন লোকটা কে 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 কেমন, এগুলো আর কি। তো সে বডি ল্যাঙ্গুয়েজের বইটা, তার বই আর কি। তা আমরা এত বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেগুলো
কমিউনিকেট করে, যেগুলো অন্য মানুষের কাছে কোনো না কোনো ফিলিংস দেয়। অনেক সময় আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি বেশিরভাগ সময় না বুঝে, এবং অন্য মানুষটার ব্রেইন ওটাকে প্রসেস ঠিকই করে, প্রসেস করে সে একটা ফিলিংস ঠিকই পায়, এবং সেটাও সে কনসিয়াস মাইন্ডে বোঝে না। কমিউনিকেশন ঘটে গেছে, আমিও জানি না, আপনিও জানেন না। সো বডি ল্যাঙ্গুয়েজ একটা বিষয়। টাচ, হিউম্যান টাচ দিয়ে কমিউনিকেশন হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন হতে পারে। সো মিডিয়াম বা মাধ্যম, এটার ভিত্তিতে কমিউনিকেশন হয়। এগুলো নিয়ে আমরা যখন চিন্তা করব, এগুলো বিষয়ে আমরা যখন চিন্তা করব, তখন মেবি আমার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে, মেবি আমার কথার টোন চেঞ্জ হবে, মেবি আমার ড্রেস আপ গেট আপ চেঞ্জ হবে। আমি হয়তো ড্রেস আপ গেট আপের ব্যাপারে, ধরেন সাধারণ ভাবে আপনি দেখেন, যখন মানুষ বলে হ্যাঁ ইসলামিক গেট আপ কি, পাঞ্জাবি পায়জামা বোরকা এগুলো, ঠিক আছে? তো এক একটা গেট আপের এক একটা মানে এক একটা বিষয় কমিউনিকেট করে আমার কাছে, একটা মেসেজ দেয়। তো পাঞ্জাবি পড়লো, সেই পাঞ্জাবিও তো ফ্যাশনেবল হলে আরেক রকম মেসেজ দিবে, সেই পাঞ্জাবি সাদা হলে আরেক রকম দেবে, কালো হলে আরেক রকম দেবে, কালো পাগড়ি একটা মেসেজ দেবে, সাদা পাগড়ি একটা মেসেজ দেবে, সরি পাগড়ির যে প্যাচ গুলো আপনাকে আরেকটা মেসেজ দিবে। তারপর খুব ভালো ধার্মিক পোশাক পরে এসছে, কিন্তু যখন সে লেকচার দিচ্ছে, লেকচার দেওয়ার সময় হাত পা নাড়তে নাড়তে মাইক উল্টায় ফেলে দিছে, ওইটাও একটা কমিউনিকেশন, ঠিক আছে? ওই বডি ল্যাঙ্গুয়েজ। তো একজন ধার্মিক ব্যক্তি সে যখন আরেকজনের সাথে ধর্মীয় বিষয়ে আলাপ করবে, সে তার বডির ব্যাপারে কনসাস থাকবে, সে তার হাতের জেস্চার গুলো, হাতের নাড়াচাড়ার ভঙ্গি, সে তার হাঁটার সময় পদক্ষেপগুলো, এভরিথিং তার হবে ভারসাম্যপূর্ণ, এবং সেটা কনসাসলি ভারসাম্যপূর্ণ হবে। সে জানবে যে আমি দ্রুত গতিতে হাঁটলে সেটার কি মেসেজ মানুষের কাছে যাবে, আমি ধীর গতিতে হাঁটলে কেমন হবে, আমার কোন গতিতে হাঁটতে হবে, আমার চোখের দৃষ্টি কেমন হতে হবে, এভরিথিং। এই জিনিসটা একটু অতিরিক্ত মনে হতে পারে, এই জিনিসটা আহ, আমার কাছে রিয়ালাইজেশন হয়েছে, আমি মানে ফিল করছি যখন, সেটা আমি যখন প্রথম ইমাম খোমেনিকে নিয়ে পড়াশোনা করি, তখন আমার কাছে এটা মনে হয়েছে। কারণ আমি জীবনে আর এরকম হুজুর দেখি নাই, অনেক রকম হুজুর দেখছি, অনেক পপুলার ভালো ভালো লেকচার দেয়, অনেক রকম, এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে, আমার কাছে কিছু কমিউনিকেট করছে, আমাকে একটা মেসেজ দিছে। এটা ফার্স্ট আমি পাইছি আমি যখন ইমাম খোমেনির ভিডিও গুলো দেখছি। সো ওনার সম্পর্কে আমি জানছি, টেক্সট পড়ছি অনেক কিছু, কিন্তু যখন ইন্টারনেটে প্রথম বিভিন্ন ভিডিওতে ওনাকে দেখলাম, তখন দেখলাম যে উনার নড়াচড়ার ভঙ্গি, উনার হাঁটার ভঙ্গিতে একটা অনুভূতি সৃষ্টি হয় আমার ভিতরে, যে অনুভূতিটা আমার কাছে ভালো লাগে, এবং ওটা, ওই অনুভূতিটা আমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আমার মনে হয়েছে, আমার ফিল হয়েছে। যেটা আর কারো বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি কনসাসলি এরকম চিন্তা করি না। অবশ্যই সব বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে কোনো না কোনো মেসেজ দেয়। তো তার হাঁটা, তার চোখের দৃষ্টি, সে যখন তাকায়, সে যখন হাঁটে, সে যখন ঘাড় ঘুরিয়ে কারোর দিকে মুভ করে, এভরিথিং, এভরিথিং আমাকে মেসেজ দিচ্ছে, কমিউনিকেট করতেছে। আমি ওটা বুঝতে পারছি প্রথমবারের মতো জীবনে, কনসাস মাইন্ডে বুঝতে পারছি যে বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, প্রথমবার বুঝতে পারছি। আর সেইগুলোর যে ফিলিংস, সেগুলো অবশ্যই স্বর্গীয় অনুভূতি। কেননা সে যেহেতু, তিনি যেহেতু একজন স্বর্গীয় ব্যক্তিত্ব ছিলেন। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় জীবন জগতে। আমরা ধর্মীয় জীবন যাপন করতে চাই, তখন আমি কোন ভাষায় কথা বলবো, আমার কথার ভলিউম কি হবে। কোরআনে আছে যে নিশ্চয়ই স্বর সময়ের মধ্যে গাধার স্বর হচ্ছে নিকৃষ্ট। সো আমি কি গাধার মতো চিৎকার করে কথা বলবো, ইসলামের বয়ান দেব? হ্যাঁ, আমার ভলিউম কেমন হবে, আমার কথার টোন কেমন হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলো ইম্পর্টেন্ট বিষয়, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। আর সেগুলোরও অবশ্যই যুক্তি আছে, তাই না? সো আমরা যখন কমিউনিকেশনের ক্লাসিফিকেশন করব, আমরা সেখানে আমাদের চিন্তাগুলোকে এটার ভিতরে দেবো, যে দেখেন কমিউনিকেশনের ভিতরে ভার্বাল কমিউনিকেশন আছে, নন ভার্বাল কমিউনিকেশন আছে। এটা একটা শ্রেণীবিন্যাস হয়ে গেল। মানে কথা দিয়ে কমিউনিকেশন আর কথা ছাড়া কমিউনিকেশন। কথা ছাড়া কমিউনিকেশনের মধ্যে জেস্চার, জেস্চার মানে বিভিন্ন আহ, চোখের, হাতের বিভিন্ন মুভমেন্ট, আর বডি ল্যাঙ্গুয়েজ। তো এটা নিয়ে আমরা কথা বলবো।
মেবি আতরও একটা বিষয় কমিউনিকেট হয়, তাই না? বিভিন্ন আতর, কোনো কোনো আতর আপনার কাছে আহ, মনে হয় মরা মানুষের স্মৃতি আসে, কোনো আতরে আবার স্বর্গীয় অনুভূতি হতে পারে। তো এই যে কমিউনিকেশন, যা কিছু আমাদের ভিতরে কিছু একটা, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে কিছু একটা আসে, আবার পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও কমিউনিকেশন হতে পারে, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে সরাসরি স্রষ্টা কল্পের ভিতরে যদি কিছু জায়গায় দেয়, এটা একটা কমিউনিকেশন। এটা কি মাধ্যম দ্বারা হয়েছে না মাধ্যম ছাড়া হয়েছে? মাধ্যম দিয়ে যেগুলো হয়, সেই মাধ্যমগুলোর উপর কিছু আমরা চিন্তা করব না, সেগুলো আমরা এখানে লিখবো। আমি যে মাধ্যমে একটা কিছু আমার সাথে কমিউনিকেট হচ্ছে, ওই মাধ্যমটা কেমন। ফর এক্সাম্পল, আপনি যখন ফেসবুক একটা মাধ্যম, এই মাধ্যম দিয়ে আপনি যখন কমিউনিকেট করবেন কারো কাছে, তখন ধর্মীয় ধর্মীয় বক্তব্য তখন কেমন হবে? আপনি যদি কাগজে লিখিত ভাবে দেন তখন কেমন হবে? আর আপনি যদি 10টা মানুষকে নিয়ে একদম নিরিবিলি জায়গায় চলে যান, মেবি হেরা হেরা পর্বতে, হ্যাঁ, অথবা কোনো একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন, একদম নিরিবিলি, চারিদিকে সুন্দর পরিবেশ, সেইখানে বসে জাস্ট 5টা বাক্য বললেন, ডিফারেন্ট হবে। তো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে চিন্তা আপডেট হবে, একটু একটু করে লিখবো, আমাদের কোনো তাড়াহুড়া নেই। আমরা আপডেট করব এমন ভাবে আমাদের এটা যেন এক একটা এনসাইক্লোপিডিয়া হতে পারে। তো ভাষার গুরুত্ব, ভাব বহনযোগ্যতা, রিডাকশন, ভাষার রিডাকশন। ভাষা নিয়ে আমরা জানি না, কিন্তু যারা ইসলামের ক্ষতি চায়, যারা মানুষের ক্ষতি চায়, তারা ভাষা নিয়ে কাজ করে, তারা খুব ভালো ভাষা পারে, তাদের ভাষাগত যোগ্যতা এত সুন্দর। বাংলাদেশে যারা আছে, যারা বাংলাদেশকে, বাঙালিদেরকে, বাঙালি মুসলমানদেরকে সেকুলারাইজ করার চেষ্টা করছে, শুধু বাঙালি মুসলমানদেরকে না, বাঙালি হিন্দুদেরকেও ধর্মহীন করার চেষ্টা করছে, তারা খুব ভালো ভাষাগত যোগ্যতার অধিকারী, তারা বাংলা ভাষা খুব ভালোভাবে ব্যবহার করতে জানে, তারা ভালো লেখক, তারা ভালো বক্তা। তারা এত ভালো বক্তা যে ভালো বক্তার নাম বলেন, তার নাম প্রথমে আসবে এখনো জীবিত ব্যক্তিদের মধ্যে। আর মরে গেছে যারা, তারা তো আসি। তারা কেন এত ভাষার উপর মাস্টারিং কেন তাদের? কারণ তারা এমন ব্যক্তি যারা আপনার আমার সাথে 5 মিনিট কথা বলে আমাদের ব্রেনের ডাইমেনশন তারা বুঝে ফেলতে পারে। কেননা তারা হিউম্যান কমিউনিকেশন, হিউম্যান ল্যাঙ্গুয়েজের উপর মাস্টারিং করেছে। তারা এমন ভাবে একটা বই লিখবে, ওই বই অবশ্যই শিশুদের মধ্যে জনপ্রিয় হবে। আর আপনি বাচ্চাদের কাছে ধর্মীয় বক্তব্য পৌঁছে দিচ্ছেন, কাজ হচ্ছে না, কারণ তারা ল্যাঙ্গুয়েজে মাস্টারিং করেছে। সো মেবি আপনার সন্তান তাদের লেখাগুলো পড়ে পড়ে তাদের কনসেপ্ট গুলো তার ভিতরে ঢুকেছে, আর আপনার ভাষায় মাস্টারিং না থাকার কারণে আপনি শুধু লাঠি দিয়ে পিটিয়েছেন, কিন্তু ধর্ম আপনার সন্তানের ভিতর প্রবেশ করাতে পারেননি, বেলায়েতের কনসেপ্ট আপনার সন্তানের ভিতর প্রবেশ করাতে পারেননি, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ দুর্বল, কারণ আপনার ভিতর যুক্তিবোধ দুর্বল, কারণ আপনি যুক্তি এবং এই বিষয়গুলোর ভলিউম অ্যাডজাস্ট করে একটা সুন্দর একটা খিচুড়ি রান্না করে দিতে পারছেন না, তরকারি রান্না করে দিতে পারছেন, কিন্তু তারা পারছে। তারা কিছুটা আবেগ দিচ্ছে, কিছুটা ফান দিচ্ছে, কিছুটা যুক্তি দিচ্ছে, কিছুটা অপযুক্তি দিচ্ছে, এগুলো তারা কনসিয়াসলি দিচ্ছে, আর আমরা শুধু কনসিয়াসলি লাঠি দিয়ে পিটাচ্ছি। সো ইট ডাজন্ট ওয়ার্ক এন্ড ইট নেভার ওয়ার্ক অ্যাকচুয়ালি। এগুলোর উপর আমরা কাজ করব। ডিসকাশন অন হিউম্যান ফ্যাকাল্টিজ, এটা হচ্ছে থার্ড এরিয়া। বিভিন্ন মানবীয় গুণাবলীর আলোচনা, যেমন প্রেম, ভালোবাসা, যেটা নিয়ে আগে বলেছি। আকলগুলো যখন প্রেমময় হবে, যা আমরা যুক্তির চর্চা করব, যুক্তি নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিন্তু সেটা প্রেমহীন না হয়। যেন কেন না হয়, এক্সাম্পল দেখাই। এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস, এটা নিয়ে আমি আগেও বলেছি। নাস্তিক্যবাদী কন্ডিশনিং প্রসেস, এই বিষয়টার দিকে যদি একটু মনোযোগ দেন, এটা একটা ভালো এক্সাম্পল আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে আহ এই টপিকটা কেন দরকার। বিভিন্ন হিউম্যান ফ্যাকাল্টি, প্রেম নিয়ে আমরা কেন আলাপ করবো যুক্তিবিদ্যার ক্লাসে, সেটার প্রমাণ করার জন্য বা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখন একটা চিত্র তুলে ধরতে চাই, যেই চিত্র আপনারা আশেপাশে সম্ভবত দেখতে পাবেন। চিত্রটা হচ্ছে এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস। কন্ডিশনিং মানে কি? কন্ডিশনিং মানে হচ্ছে একটা হেয়ার কন্ডিশনার যেমন থাকে, ওটা দিলে চুল একরকম হয়ে যায়। সো কন্ডিশনিং, আপনাকে একটা পরিবেশে নিয়ে যাওয়া হলো, ওই পরিবেশ আপনার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি করলো। মেবি আপনি 10 বছর যদি কাবা ঘরের ওখানে থাকেন, অথবা কোন একটা পবিত্র জায়গায় থাকেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওখানে থাকে, এটা আপনার ভিতরে একটা কন্ডিশনিং ক্রিয়েট করবে, একটা কন্ডিশনিং হবে আপনার আর কি, যার ফলে আপনার ভিতরে পরিবর্তন আসবে।
আবার আপনি যদি কোনো কনসার্ট আয়োজক হন এবং আপনাকে প্রতি সপ্তাহে কোনো না কোনো কনসার্ট শুনতে হয়, এগুলো আপনি 10 বছর ধরে আপনি শুধু কনসার্ট শুনতেছেন, কনসার্টে নাচানাচি দেখতেছেন এবং যা কিছু সেখানে হয় সেগুলোর পাশে থাকতেছেন, এগুলো আপনাকে কিছু না কিছু ভাবে এফেক্ট করবে, কনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি। এটা একটা কন্ডিশনিং প্রসেস যেটা আপনাকে চেঞ্জ করে ফেলবে। তো আমাদের সারাউন্ডিংসে যা কিছু আছে সেটা আমাদেরকে কন্ডিশনিং করে, আমাদের একটা আহ, প্রভাব ফেলে আমাদের উপর, আমাদের আশপাশে সবকিছু, ব্যক্তি, বস্তু। আমার ঘর কিভাবে আমি সাজিয়েছি, আমার ঘরে আমার জিনিসপত্রগুলোর কালার কি, তারপরে আমার ঘরে স্মেল কেমন থাকে, এগুলো আমাকে একটা কন্ডিশনিং দেয়। আমি আপনারা জানেন কিছু কিছু পারফিউম আছে উগ্র পারফিউম, যেগুলো মানুষের ভিতরে যৌনতা বোধ জাগ্রত করে, এমন পারফিউম আছে। কিছু পারফিউম আছে যেগুলো মানুষের ভিতরে আহ ধর্মীয় অনুভূতি জাগ্রত করে। তো আমি কোন ধরনের পারফিউম ব্যবহার করি এগুলো আমাকে কন্ডিশনিং করে সাবকনসিয়াসলি, আমি জানি না, বাট ইটস ওয়ার্কিং অলরেডি। এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস কথা যেটা বলছিলাম, যে একটা ছেলে নাস্তিক হয় কিভাবে, মুসলমান পরিবার থেকে বা হিন্দু পরিবার থেকে, ধার্মিক পরিবার থেকে একটা ছেলে আস্তে আস্তে নাস্তিক হয় কিভাবে? সে একটা কন্ডিশনিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। একদিনে একটা বাক্য এসে একজন বলল যে স্রষ্টা আছে, এটার কি প্রমাণ আছে তোমার কাছে? সে বললো তাই তো, প্রমাণ নাই। পরের মিনিটে সে নাস্তিক হয়ে গেল। ইটস নট লাইক দ্যাট, এইভাবে হয় না। কিভাবে নাস্তিক্যবাদী প্রসেসটা হয় সেটা এইভাবে যে সে কিছু মানুষের সাথে উঠা বসা শুরু করে, সে কিছু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে, কিছু ফেসবুক পেজে লাইক দেয়, কিছু ব্যক্তিকে অ্যাড করে, ওই ব্যক্তিদের লেখাগুলো তার কাছে আসে, ওই ব্যক্তিদের লেকচারগুলো, ওই ব্যক্তিদের কথাগুলো সে দেখে, ওই ব্যক্তিদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো তার কাছে একটা মেসেজ পৌঁছে দেয় সাবকনসিয়াসলি। সে কিছু মানুষের সাথে উঠা বসা করে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের ভয়েস, তাদের টোন, তাদের পারফিউম, এভরিথিং ইজ ওয়ার্কিং অন দ্যাট পারসন। কিভাবে কাজ করছে, কি করছে? দেখা যায় যে যুক্তিবিদ্যা নিয়ে অগ্রসর হয় প্রথমে, তারা যুক্তিবোধ নিয়ে আগায়। যেমন ধর্মীয় বিষয়ে তারা প্রথম একটা ছেলেকে যখন নাস্তিক বানাতে চায় বা চেষ্টা করে, সেটা ভালো নিয়তে হোক আর খারাপ নিয়তে হোক, তারা অনেক যুক্তিবাদী প্রশ্ন করে, যুক্তি দ্বারা প্রশ্ন করে। অবশ্যই আমরা যুক্তির চর্চা করছি, কিন্তু আমরা যেন যুক্তি চর্চা করতে গিয়ে নিজেরা আবার নাস্তিকবাদী কন্ডিশনিং ক্রিয়েট করে না ফেলি, যে আমরা সপ্তাহে 7 দিনই শুধু যুক্তির চর্চা করি আর কোনো প্রেমের চর্চা করি না। না করতে না করতে আমাদের মধ্যে দয়া মায়ের চর্চাই থাকলো না, আমরা পশুর মতো হয়ে গেলাম। আমরা রাস্তায় একটা ভিক্ষুককে দেখলে আমাদের মধ্যে আহ, মায়া জেগে ওঠার আগেই আমাদের যুক্তিবাদী মন জেগে উঠছে, সে কেন ভিক্ষা করছে? অনেক ভিক্ষুক আছে যারা অনেক টাকার মালিক কিন্তু স্বভাব খারাপ, ভিক্ষা করে। এ কেন ভিক্ষা করছে? সে তো কাজ করলেই পারে। কত মানুষ কাজ করছে, সে কেন কাজ করছে না? তার নিয়ত খারাপ। এই যে আমাদের এই যে লাগামহীন যুক্তি, হ্যাঁ, এই লাগামহীন যুক্তি আমাদের, আমরা যেন এটাকে লাগামটা টেনে ধরতে পারি, তা না হলে আমরা ওরকম হয়ে যাব। এই কাজটাই এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেসে হয়। যে সোসাইটি, যে সার্কেলে, যে ফ্রেন্ড সার্কেল, যে ডিজিটাল ম্যাটেরিয়ালস, যে বইগুলো সে পড়তে থাকে, সেগুলো তার ভিতরে শুধু যুক্তিবিদ্যার চর্চাকে প্রমোট করে, সেগুলো তার ভিতরে প্রেমের চর্চাকে প্রমোট করে না। মানুষের ভিতরে একটা হিউম্যান ফ্যাকাল্টি আছে, মানবীয় যোগ্যতা আছে, যেটা সরাসরি স্রষ্টাকে অনুভব করতে পারে, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। সে এমন পরিবেশে, এমন মানুষের সাথে চলাফেরা করে যেখানে আধ্যাত্মিকতা প্রমোট হয় না, জাগ্রত হয় না। যার ফলে মানুষের যদি 3টা যোগ্যতা থাকে, একটা হচ্ছে যুক্তিবোধ, আর একটা হচ্ছে আধ্যাত্মিকতা, আর একটা হচ্ছে প্রেম। 3টা বোধ যদি, 3টা যোগ্যতা যদি মানুষের ভিতরে থাকে, এবং একটা ছেলেকে বা একটা মেয়েকে যদি এমন পরিবেশে রাখা হয় যেখানে সে সকাল থেকে রাত পর্যন্ত সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন শুধু যুক্তিবোধের চর্চা করে, তখন কি হবে? তার যুক্তিবোধ অন্যান্য গুলোর চেয়ে শানিত হবে, শক্তিশালী হবে, অন্যান্য গুলোকে ডমিনেট করবে। এবং যেহেতু সারা বছর, সারা সপ্তাহ, সারা দিন সে কোনো দয়া মায়ার চর্চা করে নাই, প্রেম ভালোবাসার চর্চা করেনি, সে স্পিরিচুয়ালিটির চর্চা করেনি, এমন কোনো ফ্রেন্ডের সাথে কোনো সফরে যায়নি, কোথাও যায়নি যেখানে গেলে তার মধ্যে 1 সেকেন্ডের জন্য হলো একটা স্পিরিচুয়াল ফিলিংস জাগবে, এগুলো যেহেতু সারা বছর হয়নি, সো তার ভিতরে যে স্পিরিচুয়ালিটির ফ্যাকাল্টি আছে, আধ্যাত্মিকতার যে যোগ্যতা আছে, গুণাবলী আছে, এটা খাদ্য না পেয়ে দুর্বল হয়ে গেছে, আধমরা। প্রেম ভালোবাসার যোগ্যতাটাও তার ভিতরে আধমরা হয়ে গেছে। এই এই অবস্থায়
তার ভিতরে শুধুমাত্র যুক্তিবিদ্যা, এক মিনিট, এই অবস্থায় তার ভিতরে শুধুমাত্র যুক্তিবোধটা কাজ করে। এবং আপনি তার কাছে একটা স্পিরিচুয়ালিটির কথা নিয়ে যান, একটা দয়া মায়া প্রেম এই কথাগুলো বলেন, আপনি দেখবেন এটা তার ভিতর সাড়া ফেলছে না। কেননা সারা বছর তাকে এমন কন্ডিশনিং করানো হয়েছে যে শুধুমাত্র সে সে এমন একটা মানুষ হয়ে গেছে যা অন্য সব যোগ্যতাগুলো অফ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা যেন আমাদের না হয়। আমরা চাই আমাদের যুক্তিবোধ এবং আমাদের আধ্যাত্মিক অনুভূতি এবং প্রেম ভালোবাসা দয়া মায়া এই যে যা কিছু আমাদের যোগ্যতা গুণাবলীগুলো আছে, এই যোগ্যতা গুণাবলীগুলো যেন ভারসাম্যপূর্ণভাবে অগ্রসর হয়। আদারওয়াইজ আমি এমন কোনো যুক্তিবিদ্যার ক্লাস নিতে চাই না যেটা একজন মানুষকে লাগামহীন যুক্তিবোধ যুক্তি শিখাবে। এমন, কারণ যুক্তি একটা খুব শক্তিশালী টুল, খুব শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র তার হাতে আমি দিয়ে দিব, আমি তাকে এটা প্র্যাকটিস করাবো, অথচ এটা যেন সে সুনিয়ন্ত্রিত ভাবে প্র্যাকটিস করে সেটা শিখাবো না, এটা আমি চাই না। অতএব আপনি যদি একটা আর্মি গড়ে তোলেন যাদের হাতে অস্ত্র আছে, একই সাথে তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষাবিহীন আর্মি অথবা নৈতিক শিক্ষাবিহীন রাষ্ট্র তারা পৃথিবীতে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালাচ্ছে তা আপনারা জানেন। অতএব কারো হাতে আপনি অস্ত্র তুলে দেবেন, কিভাবে গোলাগুলি করতে হয়, কিভাবে মিসাইল মারতে হয়, এগুলো শিখাবেন, আর মানবিকতা শিখাবেন না, নৈতিক বোধ শিখাবেন না, তাহলে ওইটা শেখানো উচিত হয়নি। যুক্তিবিদ্যা এমন। সো যুক্তিবিদ্যা জিনিসটা আমরা চর্চা করার সাথে সাথে এই পার্সপেক্টিভটা আমরা জাস্ট একদিন বলবো না, প্রতি সপ্তাহে আমরা নিজেদেরকে স্মরণ করায় দেব। কেননা আমরা যুক্তিবিদ্যার খুব গভীর থেকে গভীর বিষয়ে আস্তে আস্তে চলে যাব। যেতে যেতে আমাদের যেন এমন না হয় যে দিন শেষে আমরা একটা পশুর মতো হয়ে গেছি, যার মধ্যে কোনো মায়া দয়া নেই, সে শুধু খালি যুক্তির কথা বলে সবসময়। এই জন্য আমাদের হিউম্যান ফ্যাকাল্টিজ এর একটা ডিসকাশন লাগবে, আমাদের প্রত্যেকের লাগবে। এমন না যে আমি শুধু এটার উপর লেকচার দেবো। আপনাদের কাজই হচ্ছে এতক্ষণ যেসব বিষয় আমি বললাম এই সমস্ত ক্যাটেগরিতে সমস্ত টপিকে আপনারা নিজেরা চিন্তা করবেন এবং চিন্তাগুলোকে আপডেট করবেন। আপডেট করবেন এই বিষয়ে আপনি লিখবেন, ভাববেন। আপডেট করতে থাকলে এগুলো আমরা পরবর্তীতে অন্যদের সাথে শেয়ার করতে পারবো। সো এই যে এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস, এটা খুব কেয়ারফুলি ডিজাইনড একটা প্রসেস। অনেক মানুষ সচেতন ভাবে এটা করে থাকে, আর অনেক মানুষ না জেনে এটা করে থাকে। তারা মনে করে হ্যাঁ আমি তো অবশ্যই সঠিক যুক্তির চর্চা করব। একই সাথে প্রেম ভালোবাসার চর্চা করে না, দয়া মায়ের চর্চা করে না, না করতে না করতে সে একটা যুক্তিবাদী পশুতে পরিণত হয়, নির্দয় পশু। আমরা ওরকম হতে চাই না। আমাদের আকলগুলো যেন প্রেমময় হয় এবং আমাদের কল্প যেন যুক্তিবাদী হয়, আমরা সেটা চাইবো। সো বিভিন্ন হিউম্যান ফ্যাকাল্টিজ উপর ডিসকাশন আমরা করব এবং আপনারা জানেন আত্মশুদ্ধির উপর যে সমস্ত বইগুলো আছে বা যে প্র্যাকটিস গুলো আছে সেখানে হিউম্যান ফ্যাকাল্টিজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেখানে আগে আপনাকে শিখাবে যে মানুষের ভিতরে কি কি জিনিস আছে। যেমন ওই যে বলে না ষড়রিপু, হ্যাঁ, মানুষের মধ্যে প্রবৃত্তি কয়টা। কেউ কেউ বলে যে আগুন, পানি, বাতাস, এরকম এক একটা প্রবৃত্তি। তো প্রবৃত্তিগুলোকে ক্যাটেগরাইজ করে, ক্যাটেগরাইজ করে ওই ক্যাটেগরি অনুযায়ী ওটার উপর ডিসকাস করে, গভীরভাবে ধ্যান করে, চিন্তা করে, করে তারপর সেগুলোকে আস্তে আস্তে সলভ করে। কেউ কেউ ভাগ করছে 3 ভাগে হিউম্যান ফ্যাকাল্টিজকে, যেমন ইমাম খোমেনি 40 হাদিসে আছে। সেটা হচ্ছে মানুষের ভিতরে ইমাজিনেশন, এটা একটা ফ্যাকাল্টি, চিন্তা, অনুভূতি, এগুলো চিন্তা আর কি। একটা হচ্ছে লাস্ট বা কামনা বাসনা, যৌনতা বোধ। আর একটা হচ্ছে প্যাশন বা অ্যাঙ্গার বা রাগ অথবা এই যে প্রবল আবেগের প্রাবল্য, এইটা। এই 3 ভাগে হিউম্যান ফ্যাকাল্টিসকে তিনি ভাগ করে দেখিয়েছেন এবং তিনি বলেছেন আরো অনেকে 7 ভাগ করে, আরো অনেকে কয়েকটা ভাগ করে, কিন্তু ইমাম খোমেনি 3 ভাগে ভাগ করে দেখিয়ে প্রত্যেকটা ভাগের উপর আলাদা করে ডিসকাস করেছেন যে এই এই বিষয়টাকে তুমি কতটুকু কন্ট্রোল করবে, কিভাবে কন্ট্রোল করবে, এটা আমাদের দরকার। সো ডিসকাশন অন হিউম্যান ফ্যাকাল্টিজ আমাদের দরকার আছে। আদারওয়াইজ আমরা অজান্তেই নিজেদের মধ্যে এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস ক্রিয়েট করে ফেলবো। কেননা এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস হচ্ছে লজিক অনলি। Forget about spirituality and love and kindness and everything else. আল্লাহর যত গুণাবলী আমরা ধারণ করতে চাই, যে সিবগাতুল্লাহ আমরা ধারণ করতে চাই, সেগুলো সব ভুলে যাও, শুধুমাত্র লজিক নিয়ে থাকো। সো দ্যাট ইজ এথিয়েস্টিক কন্ডিশনিং প্রসেস। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন ইন আওয়ার লাইভস। তারপর আপনারা হিউম্যান ফ্যাকাল্টিজ এর উপর অ্যাপ্রোচ, ডিভাইডেড অ্যাপ্রোচ, ইউনিফাইড অ্যাপ্রোচ হিউম্যান ফ্যাকাল্টিজ এর উপর।
তো বিভিন্ন মানবীয় যোগ্যতা, এগুলো বিভক্ত করে দেখা আবার একত্র করে দেখা। তো একটা মানুষ যখন কারো উপর দয়া করে তখন কি সে বিচার করতে পারে না? একটা ক্লাসিক্যাল এথিয়েস্টিক কোয়েশ্চেন, যে গড যদি ক্ষমাশীল হয় তাহলে সে বিচারক হতে পারে না, অথবা শাস্তিদাতা হতে পারে না। একই সাথে একজন বিচারক হবে, শাস্তিদাতা হবে, আবার ক্ষমাশীল হবে, একই ব্যক্তির উপর কিভাবে সম্ভব? কারো উপর যদি সে ক্ষমা করে তাহলে তো সে বিচার করলো না, ন্যায় বিচার হলো না। কারণ বিচার করে দণ্ড দেবে, শেষ। যার যেটুকু দণ্ড পাওয়ার কথা তার থেকে কম দণ্ড কেন দিল বা ক্ষমা করে দিল কেন? তাহলে তো সে বিচারক থাকলো না আর, সে ক্ষমাকারী হলো। হ্যাঁ, ক্ষমাকারী ভালো কথা, সে ক্ষমাকারী, কিন্তু তাকে বিচারক বলা যাবে না। এটা তাদের যুক্তি। এই যুক্তিগুলো আমাদের সামনে আসতে পারে এবং আমাদের অনেক পরিচিত মানুষজন এই সমস্ত বাহ্যিকভাবে সলিড বা ভ্যালিড সাউন্ড আর্গুমেন্ট, যেগুলো বাহ্যিকভাবে আসলে সলিড ভ্যালিড আর্গুমেন্ট না, সাউন্ড আর্গুমেন্ট না, এগুলো শুনে আমাদের পরিচিত অনেকে নাস্তিক হয়ে গিয়েছে। ইভেন আহলে বাইত পাওয়া পরেও এটা হয়েছে। আহলে বাইতের ইসলাম পর্যন্ত মৌখিক স্বীকৃতি আসার পরেও এরকম হয়েছে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। এই জন্য ইউনিফাইড অ্যাপ্রোচ, যে কিভাবে একটা মানুষ একই সাথে বিচারক, দয়ালু এবং ক্ষমাশীল হতে পারে, শাস্তিদাতা হতে পারে। তো ওইটার একটা ডিসকাশন আমাদের আস্তে আস্তে লাগবে। আমরা বিভক্ত দৃষ্টিভঙ্গি থেকেও দেখব। আমরা আলাদাভাবে যখন যুক্তিবিদ্যার চর্চা করব, আমাদের মঙ্গলবারে আমরা যখন ক্লাস করব, তখন আপনি ওখানে খুব কেয়ারফুলি, আমি যেহেতু সেশন কন্ডাক্ট করব, আমি দেখব আপনার বক্তব্যের ভিতরে আপনি কোনো ইমোশনাল শব্দ ব্যবহার করছেন কিনা, রিলিজিয়াস অ্যাপিল করছেন কিনা। আপনি যদি আপনার যুক্তি বাক্য বলছেন, আপনি আর্গুমেন্ট করছেন, সেই সময় আপনি যদি বলেন যে আমাদের মহান ইমাম অমুক বলেছেন, তখন আমি বলবো যে আপনি আমাদের মহান ইমাম শব্দটা কেন ব্যবহার করবেন? ওটা এখানে ব্যবহার করতে পারবেন না, কেননা আমরা শুধুমাত্র যুক্তি চর্চা করছি। কিন্তু আমরা যখন ইউনিফাইড অ্যাপ্রোচে যাব, তখন আমি দেখবো যে হ্যাঁ, আপনি যখন আমাদের মহান ইমাম বলছেন, তখন আপনি কিছুটা আবেগ দিচ্ছেন, কিছুটা স্পিরিচুয়াল সেন্স আনছেন, কিছুটা স্পিরিচুয়াল সেন্স, কিছুটা যুক্তি, এগুলো অ্যাডজাস্ট করবেন, বিভিন্ন ভলিউম অ্যাডজাস্ট করে আপনাকে ফাইনাল মিউজিকটা কম্পোজ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। সেটা যেন আমরা করতে পারি, সেটা আমরা শনিবারে প্র্যাকটিস করব। মঙ্গলবারে আমরা যখন দেখব, তখন আমরা যুক্তিবোধটা যেন প্রপারলি শানিত হয়, সেই জন্য আমরা ওই জিনিসগুলোকে আবার বাদ দেব। এভাবে আমরা ডিভাইডেড অ্যাপ্রোচে যুক্তিবিদ্যা, অমুক বিদ্যা, তমুক বিদ্যা সবকিছুরই ডেপথে যাওয়ার চেষ্টা করব। আর ইউনিফাইড অ্যাপ্রোচে এসে আমরা দেখব যে সবকিছু যেন সমন্বিত হবে আসে। সো আমরা যখন স্যাটারডে প্র্যাকটিসগুলো করব, আমাদের কথা কর্ম সবকিছুতে যেন সামগ্রিকভাবে এভরিথিং এর টাচ থাকে এবং সঠিক পরিমাণে থাকে। এবং ইনসানে কামেল তখন কোত্থেকে আসে? ইনসানে কামেল এইভাবে আসে, যে ব্যক্তি হিউম্যান ফ্যাকাল্টিজের পূর্ণতা প্রাপ্ত হয়েছে। সো সে যখন রাগ করে, রাগ করার সময় তার দয়া মায়ার যে যোগ্যতা, অনুভূতি, ওটাকে তালা মেরে রেখে আসে না, ওটাও থাকে। তার দয়া মায়ার অনুভূতিও তখন কথা বলে যে হ্যাঁ, তুমি ওই পরিমাণ রাগ করো, বেশি করো না, আমি একটু দয়া করব। মেবি সে একটা এমন শব্দ ব্যবহার করে রাগ করার সময়, যে শব্দটা আসলে ওই দয়ার যে যোগ্যতা, ওই যোগ্যতাটা বলছে, এই শব্দটা ব্যবহার করে। আর সে যেই বাক্যের পর যে বাক্য বলেছে, বাক্যের সাজানোর ক্রমটা হয়তো তার ভিতরে যে মান্তেক আছে, যে লজিক আছে, লজিক্যাল সেন্সটা তাকে বলে দিয়েছে যে এই বাক্যটা আগে বলো, ওই বাক্যটা পরে বলো। মেবি তার মান্তেক তাকে বলে দিয়েছে তুমি যখন কাউকে নসিহত করবে, নসিহত করার সময় কোন শব্দ ব্যবহার করবে? আমরা ব্যবহার করো। বলো না যে আপনারা যখন এমন করেন, আপনাদের নামাজে মনোযোগ থাকে না, আপনাদের আপনাদের, তখন তারা মনে মনে ভেবে নেবে যে তুমি খুব সহি শুদ্ধ, আর তারা নিজেদেরকে খারাপ মনে করবে। সো মেবি তার লজিক তখন তাকে বলবে যে তুমি বলো আমরা যখন নামাজ পড়ি আমাদের মনোযোগ থাকে না। যখন তুমি আমরা শব্দটা ব্যবহার করবে, তখন তুমি তাদের সাথে সামিল হয়ে যাবে। তারা এটা কনসিয়াসলি না বুঝলে সাবকনসিয়াসলি ফিল করতে পারবে, এবং তোমার মেসেজটা ধারণ করার জন্য তারা অনেকটা এগিয়ে যাবে। এই যুক্তিগুলো আমাদের মান্তেক যেটা আমাদের ভিতর কাজ করে, সে এগুলো বলবে। আর আমার ভলিউমটা কেমন হবে, আমার ভয়েসের ভলিউম কেমন হবে, আমি কতটুকু রাগ করব, কোন জায়গাটাতে আমি রাগ করে মাইক উড়ায় ফেলবো হাত দিয়ে, নাকি কি করব, সেগুলো অন্যান্য ফ্যাকাল্টিজ বলবে। সমস্ত হিউম্যান ফ্যাকাল্টিজ, মানুষের যে বিভিন্ন যোগ্যতা আছে, এরা পরস্পর কমিউনিকেট করে।
পরস্পর কমিউনিকেট করে ব্যালেন্সড একটা আউটপুট নিয়ে আসে। যারা সেটা করতে পারে তারা ইনসানে কামেল। এবং অ্যাট্রিবিউটস অফ গড এর উপর আমরা যখন ডিসকাশন প্রিপেয়ার করব, তখন আমরা দেখবো যে আসলে খোদাই গুণাবলী যা কিছু, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর কোনো একটা গুণ থেকে আরেকটা গুণকে পৃথক করা যায় না। আমরা পৃথক করে দেখি আমাদের অবস্থার কারণে, আমাদের চোখের সমস্যার কারণে আমরা আল্লাহর শাস্তিকে শুধু শাস্তি হিসেবে দেখি, ওটাকে দয়া হিসেবে দেখি না। আমাদের চোখকে আমরা যখন আপগ্রেড করব, আমরা তখন আল্লাহর শাস্তির মধ্যে দয়া, মায়া, প্রেম আরো অনেক কিছু খুঁজে পাবো। ওর ভিতরে আমরা যুক্তি খুঁজে পাবো, ওর ভিতরে আমরা এভরিথিং খুঁজে পাবো। সো আল্লাহ যখন গজব দেন, ওটার ভিতরেও দয়া থাকে। আল্লাহ যখন খিজিরকে বলেন যে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলো, ওটার ভিতরে দয়া থাকে। কিন্তু মুসার চোখ আপডেট হওয়ার আগ পর্যন্ত মুসা সেটা বুঝতে পারে না। তো এই যে চোখ আপডেট করা, এইটা হচ্ছে ডিভাইডেড অ্যাপ্রোচ থেকে ইউনিফাইড অ্যাপ্রোচে যাওয়া। আমরা সেই কাজটা করব। হিউম্যান ফ্যাকাল্টিজ এর উপর ডিসকাশন আমরা আস্তে আস্তে করব, আস্তে আস্তে এগুলো করব, আমাদের কোনো তাড়াহুড়া নেই। উই উইল টেক আউট টাইম। তাহলে এই হচ্ছে তিনটা বিষয়: নলেজের উপর, কমিউনিকেশনের উপর এবং হিউম্যান ফ্যাকাল্টিজের উপর। জ্ঞান জিনিসটা কি, জ্ঞানের উপর আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করব। জ্ঞানের শ্রেণীবিন্যাস, জ্ঞানের র্যাঙ্কিং, দুনিয়া পাওয়ার ভিত্তিতে র্যাঙ্কিং, যেটা আমরা করি ম্যাথ আর ইংলিশ, আল্লাহ প্রাপ্তির ভিত্তিতে র্যাঙ্কিং, সেগুলো আমরা করব। জ্ঞানকে বিভক্ত করে দেখা, জ্ঞানকে একত্র করে দেখা, এটা আমরা দেখব। হিউম্যান কমিউনিকেশনে আমরা কাজ করব। কমিউনিকেশনের কাজ কি, কমিউনিকেশন কত ভাবে হয়, মাধ্যম দিয়ে কত ভাবে, শ্রেণীবিন্যাস, মাধ্যম ছাড়া হলে, বেসড অন কমিউনিকেটরস, যারা কমিউনিকেট করে, মানুষের যোগাযোগ, মানুষ আর স্রষ্টার যোগাযোগ, আমাদের জন্য এটুকুই গুরুত্বপূর্ণ। পশুতে যোগাযোগ নিয়ে আমরা হয়তো এই মুহূর্তে আমরা কিছু লিখবো না, কেননা আমাদের ধর্মীয় চর্চা এই মুহূর্তে এটা দরকার হচ্ছে না। আল্লাহ জেনে পরে দরকার হলে আমাদের লেখা লাগে কিনা। তারপর ভাষার গুরুত্ব, ভাষার ভাব বহনের যোগ্যতা, এগুলো নিয়ে আমি বিস্তারিত আগে বলেছি, সেটা এখন বললাম না। এগুলো আমরা বলবো। এবং কমিউনিকেশনের উপর আমরা ডিভাইডেড অ্যাপ্রোচ আর ইউনিফাইড অ্যাপ্রোচ। সো যারা ভাষার উপর মাস্টারিং করে, যারা ল্যাঙ্গুয়েজের উপর মাস্টারিং করে, তাদের এই প্রবলেমটা অনেক সময় হয়ে যায়। তারা একটা মানুষের কাছে কোনো অনুভূতি, চিন্তা পৌঁছে দেওয়ার জন্য এক্সক্লুসিভলি ভাষার উপর নির্ভর করার চেষ্টা করে, কারণ ভাষার যোগ্যতা তার সবচেয়ে বেশি। কারণ সে ইনসানে কামেল হয়নি এবং হওয়ার চেষ্টা করছে না, এবং সে জানেও না। অতএব তার যা হিউম্যান ফ্যাকাল্টিজ আছে, তার মধ্যে শুধু ভাষাগত যোগ্যতাটা সবচেয়ে বেশি। ওটাই তার একমাত্র অস্ত্র, সেটা দিয়ে সে মানুষের সাথে যোগাযোগ করে। সে জানে না যে প্রেম, দয়া, মায়া একটা মানুষের মাথায় হাত বুলানোর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। কোনো মানুষকে খাদ্য দেওয়ার মাধ্যমে একটা যোগাযোগ করা যেতে পারে। এগুলো সে জানলেও এগুলো তার প্র্যাকটিস নেই। সো এই যে ডিভাইডেড অ্যাপ্রোচ, সে হিউম্যান কমিউনিকেশন বলতে শুধু বোঝে কথা বলা, বরঞ্চ সেটা বইয়ে লেখা, এর চেয়ে বেশি কিছু বোঝে না। ইনসানে কামেল যারা, তাদের কমিউনিকেশন হয় ইন টোটালিটি, সার্বিক কমিউনিকেশন হয়। ইনসানে কামেলগণ তারা যেখানে অ্যাপিয়ার করেন, তারা যেখানে আবির্ভূত হন, যেখানে তারা থাকেন, তাদের সামনে মানুষ যখন উপস্থিত হয়, তাদের বক্তব্য যেমন অন্য মানুষকে কমিউনিকেট করে, তাদের চাহনি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এভরিথিং কমিউনিকেট করে। ওটা হচ্ছে ইউনিফাইড অ্যাপ্রোচ। আমরা যখন ওটা দেখবো, ওটার গুরুত্ব বুঝবো, আমরা আমাদের অন্যান্য বিষয়গুলোকেও ইমপ্রুভ করার চেষ্টা করব, শুধুমাত্র কথা না। মানবিক চর্চা করতে গিয়ে তো কথা ইমপ্রুভ হবে স্বাভাবিক। আমরা ল্যাঙ্গুয়েজের উপর আমাদের মাস্টারিং হবে অনেকটা, আমরা যেন শুধু ওটার উপর ডিপেন্ড না করি। সো কমিউনিকেশন এর ডিভাইডেড অ্যাপ্রোচ, হিউম্যান কমিউনিকেশন, ইউনিফাইড অ্যাপ্রোচ। সেটার মধ্যে আবার হিউম্যান ফ্যাকাল্টিজ আলোচনা চলে আসবে। হিউম্যান ফ্যাকাল্টিজ এর ডিভাইডেড অ্যাপ্রোচ, ইউনিফাইড অ্যাপ্রোচ। ফ্যাকাল্টিজ এর লিস্ট কি কি, আর ব্যালেন্স অফ হিউম্যান ফ্যাকাল্টিজ, এটা কিসের ভিত্তিতে আমরা ব্যালেন্স করব। আমরা বলি ইনসানে কামেলগণ যারা, তাদের এই ব্যালেন্সটা থাকে। কিন্তু আমরা এই ব্যালেন্সটা কিভাবে অর্জন করব? আমরা যদি আল্লাহ পেতে চাই, তাহলে আমরা আমাদের ভিতরে দয়া, মায়া, যুক্তিবোধ, এগুলোর ব্যালেন্স একভাবে অর্জন করব। আমরা যদি দুনিয়া পেতে চাই, তখন আমাদের সব হিউম্যান ফ্যাকাল্টিজের দরকার নাই, স্পিরিচুয়াল ফ্যাকাল্টিজের দরকার নাই দুনিয়া পেতে হলে। তখন আপনাকে যারা দুনিয়াবী বিষয়ে মোটিভেশনাল স্পিকার যারা আপনাকে বলবে, তারা বলবে যে তোমার কিছু চ্যারিটি ওয়ার্ক করা উচিত, তোমার এটা করতে হবে, ওটা করতে হবে, তুমি ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার এই কথাগুলো অনেক শুনবেন, এগুলো আশপাশে অনেক সময় আপনার আর্টিকেল পাবেন, এবং এগুলো আলটিমেটলি আমাদেরকে কন্ডিশনিং করে ফেলবে যেন সেটা না হয়। কেননা যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমাদেরকে লেকচারিং করছে, তারা
মোক্ষদাকে পাওয়ার পার্সপেক্টিভ থেকে বলছে না। সো তারা ইমোশনাল ইন্টেলিজেন্সে তারা আমাদেরকে যেটা শিখাচ্ছে সেটা কি, একটা কোম্পানিকে সাকসেসফুল করতে হলে, একটা বিজনেসকে সাকসেসফুল করতে হলে এমপ্লয়ীদের সাথে মোয়ামেলাতে ইন্টারাকশনের সময় তোমার রাগ হয়েছে, সেটাকে তুমি কিভাবে কন্ট্রোল করবে? কোনো একটা বিষয় তোমার খুব ইমোশন জাগছে, সেটাও তুমি কিভাবে কন্ট্রোল করবে? কোন জায়গায় লজিকটা কিভাবে প্রেজেন্ট করবে? ইমোশনাল ইন্টেলিজেন্স। এই নিয়ে অসংখ্য বই লিখতেছে, বই সেল হচ্ছে দেদারসে, কিন্তু সেটা কোন দৃষ্টিকোণ থেকে? দুনিয়া প্রাপ্তির দৃষ্টিকোণ থেকে। সো আমরা যখন ডিসকাশন অন হিউম্যান ফ্যাকাল্টিস যাবো, তখন ব্যালেন্স অফ দ্য হিউম্যান ফ্যাকাল্টিস, বিভিন্ন মানবীয় যোগ্যতার যে ভারসাম্য, সেটা দুনিয়া প্রাপ্তির দৃষ্টিকোণ থেকে অসংখ্য বই আছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর যে কোনো বই ডাউনলোড করেন, কিনে আনেন, পাবেন। বেসড অন রিচিং গড, আল্লাহকে পাওয়ার জন্য হিউম্যান ফ্যাকাল্টিজের যে ব্যালেন্স, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, কঠোরতা, সেগুলো কেমন হবে সেটা ডিফারেন্ট। সেটা আমরা কোত্থেকে পাবো, কাদের কাছ থেকে পাবো? ইনসানে কামেল ছাড়া। তো এই জিনিসগুলো আমাদের ডিসকাশনের বিষয় হবে। আমরা প্রত্যেক শনিবারে এই বিষয়গুলোর দিকে ফোকাস করব, যেন আমরা ভুলে না যাই। এবং 2টা করে বাক্য হলেও আমরা লিখবো, নিজেদের লেখা নিজেরা আপডেট করব প্রতি উইকে। চেষ্টা করবেন সপ্তাহে অ্যাটলিস্ট একদিন যেন এই টপিকগুলো নিয়ে। ভাই সাউন্ডটা খুব অ্যাডিকশন কেমনে থামানো যায় এটা বলবেন। এই যে লেখা শুরু করছি, এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে না, যদিও ক্লাসিফিকেশন করতে পারছি মাত্র হচ্ছে গিয়ে একটা দিক দিয়ে, কিন্তু সেটাকে ইয়ে করতে করতে এই যে আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে বা একটি ইউনিভার্সালি আপনি অ্যাবসলিউট কি এখনো লিখছেন? ডাইরেক্ট অবজারভার দৃষ্টিভঙ্গি থেকে হ্যাঁ থামতে পারতেছি না। আচ্ছা, তাহলে এই কারণেই যেটুকু, বলছি এটা থামানোর হ্যাঁ, এটা একটা এটা এটা উপায় বলতে। একটা বিষয়, থামানোর বিষয়টা, তাহলে ওটা বলতেছি 1 মিনিট পরেই। সেটা হলো, অনেক সময় লিখতে গেলে বা কথা বলতে গেলে রাশ টানা কঠিন হয়। তা আমি এটাকে ক্লোজ করে দিই। সেটা হচ্ছে যে, তাহলে ফোর্থ যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লজিক ইন নলেজ, জ্ঞানের মধ্যে লজিক, জ্ঞান অর্জনের জন্য লজিক কোথায় কোথায় কাজে লাগে, এবং সেটাও ডিভাইডেড অ্যাপ্রোচ, ইউনিফাইড অ্যাপ্রোচ। জ্ঞান একটা সময় আমরা দেখবো জ্ঞান হলো বিভক্ত জিনিস, একটা পর্যায়ে দেখবো জ্ঞান হচ্ছে ঐক্যবদ্ধ জিনিস। এবং যুক্তি, যেটা যুক্তি, জ্ঞানের সব শাখাতে, সব স্তরে যুক্তি আছে, এবং যুক্তি কথা বলে। কোনো একটা জায়গায় গিয়ে যুক্তি হয়তো বলে যে আমি এখন একটু রেস্ট নেব, প্রেমকে কাজ করতে দাও। কোনো একটা জায়গায় যুক্তি গিয়ে বলে যে ঠিক আছে, আমি 10% কাজ করবো, বাকি 80% অমুক কাজ করবে, আর 10% অমুক কাজ করবে। সো লজিক ইন নলেজ, লজিক ইন কমিউনিকেশন, লজিক অ্যান্ড হিউম্যান ফ্যাকাল্টিস, যুক্তিবোধ এবং অন্যান্য মানসিক যোগ্যতা, এগুলোর ব্যালেন্স, এই বিষয়গুলোতে আমরা লজিক প্রয়োগ করব। লজিকের ক্ষেত্র, লজিক কোন জায়গায় কতটুকু কাজ করবে, কোন জায়গায় মানুষ বলে যে আধ্যাত্মিকতার মধ্যে যুক্তি আনা যায় না, প্রেমের মধ্যে যুক্তি আনা যায় না, দেয়ার ইজ নো লজিক ইন লাভ, সেখানেও লজিক আছে, আমরা বুঝতে পারছি না দেখে আমরা ওটা বলছি। তো সেটা যেন আমরা আপডেট করতে পারি, এটা হবে আমাদের আরেকটা কাজ। এই হচ্ছে 4টা এরিয়াতে আমরা প্রতি উইকে একটু একটু করে আমাদের টেক্সট আপডেট করব। এটা হবে আমাদের স্যাটারডের কাজ। তারপর আমরা অন্যান্য বিষয়ে আগাবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু, আমাদের এই ডিসকাশনটুকু থাক। আমি রেকর্ডটা অফ করছি, তারপর আমরা 2-4 মিনিট হয়তো কথা বলবো। ঠিক আছে, আর এই রেকর্ডটা আমরা চেষ্টা করব আমাদের অন্য যারা স্টুডেন্ট, পসিবল স্টুডেন্ট, তাদের কাছে এই সেশনটা পৌঁছে দেওয়ার, যেন আমাদের ক্লাসগুলোর গুরুত্ব তারা বুঝতে পারে। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডটা অফ করি। কোথা থেকে? আচ্ছা, অফ করি।